আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 ব্যাচের ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা, চলে এসেছি তোমাদের জন্য ফাইন্যান্স প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার অর্থায়নের সূচনা নিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এবং আজকে ভিডিওতে কিন্তু আপু বলেছিলাম এই চ্যাপ্টার থেকে তোমরা তোমাদের মেইন পরীক্ষায়, কলেজগুলোতে, টেস্ট পরীক্ষায়, প্রি টেস্ট পরীক্ষায় সব জায়গায় মিনিমাম 12 মার্কস পাবে, কারণ এখান থেকে সবসময় একটা সিকিউ আসে আর 2টা এমসিকিউ এখান থেকে আসে। সো এই চ্যাপ্টারটা করলে কিন্তু তোমাদের 12 মার্ক এইচএসসি তে ফাইন্যান্স ফার্স্ট পেপারে কনফার্ম হয়ে যাচ্ছে। এবং আজকে তোমরা জানো যে চ্যাপ্টার গুলো অনেক বড় বড়, সো সেই ক্ষেত্রে আমাদের পক্ষে হয়তো পুরো চ্যাপ্টারটা কভার করা সম্ভব হবে না, বাট আমরা কিন্তু মেইন টপিক গুলাই কভার করব, যাতে তোমরা বুঝতে পারো যে আমাদের ক্লাসটা কিরকম হচ্ছে, আমরা কিভাবে এমসিকিউ সলভ করতেছি, সবকিছু কিন্তু তোমরা আজকের ক্লাসের মাধ্যমে জানতে পারবে। তো সবাই দ্রুত জয়েন করে ফেলো আজকের ক্লাসে, এবং জয়েন করে সবাই আগে জানিয়ে দাও যে কে কোথা থেকে জয়েন করেছো। আজকে কিন্তু আমরা ফাইন্যান্সের প্রথম পত্র পড়বো, সো যারা এখনো ফাইন্যান্স নিয়ে ভালো মতো পড়াশোনা শুরু করো নাই তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা একটা রোড ম্যাপ হতে পারে যে আমরা কিভাবে ফাইন্যান্স পড়বো। এবং অ্যাজ তোমাদের কলেজ শুরু হয়েছে, অনেকদিন হয়ে গেছে, সো এখন কিন্তু তোমাদের ভালো মতো পড়াশোনা করার সময় চলে আসছে। আচ্ছা, আমি দেখতে পারতেছি অনেকে জয়েন করছে। এস, আমি মনে হয় তোমাকে চিনি, মানে এর আগেও তুমি ক্লাস করছো, বাট তোমার নাম জানি না, সো তোমার নামটা জানাবা। তারপরে হচ্ছে হুমায়রা জয়েন করছে, ওয়ালাইকুম সালাম। বাকিরা সবাই দ্রুত জয়েন করে ফেলো। আজকে কিন্তু আমরা ফাইন্যান্সের একদম বেসিকটা পড়াবো। আচ্ছা, তোমাদের মধ্যে জয়েন করছো যারা যারা, তাদের মধ্যে জানো কেউ কি আমাদের পেইড ব্যাচে আছো কিনা অলরেডি? পেইড ব্যাচে কিন্তু আমরা অনেক আগে গেছি। বেসিক্যালি পেইড ব্যাচে আমরা এখন থার্ড চ্যাপ্টারে অর্থের সময় মূলত আছি, যেটাও প্রায় শেষ দিকে। 1 আর 2 একদম মুখস্থ টুখস্থ হয়ে গেছে সবাই। সো তোমরা যদি কেউ পেইড ব্যাচে থেকে থাকো তাহলে কিন্তু আজকের এই ক্লাসটা তোমাদের জন্য না। যারা আমাদের পেইড ব্যাচে নেই অথবা যারা ফাইন্যান্স এখনো ভালো মতো পড়া শুরু করে নাই, আজকের ক্লাসটা তাদের জন্য। আচ্ছা, ইকবাল জয়েন করেছে সুন্দরবন থেকে, এস জয়েন করেছে নোয়াখালী থেকে, হুমায়রা জয়েন করছে হচ্ছে চট্টগ্রাম থেকে, হাবিব বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটার জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে ক্লাস নেওয়া হচ্ছে না। তিশা চলে আসছে, হ্যাঁ আপু আছি। আচ্ছা, তার মানে তিশা হচ্ছে আমাদের পেইড ব্যাচে। তিশা, তুমি কি করতেছো এখানে? তোমাদের মনে হয় আজকে ক্লাস আছে না? আজকে কি বার? আজকে রবিবার, তার মানে আজকে তো তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস আছে। ওকে, তারপরে হচ্ছে রিফাত চলে আসছে হবিগঞ্জ থেকে, এস আছে, আমি কোর্সে। আচ্ছা জি আপু, আমি কোর্সের। আচ্ছা, কোর্সে তো তোমাদের অর্থায়নের সূচনা পড়ানো হয়ে গেছে। আচ্ছা, আরেকবার পড়লে তো অবভিয়াসলি ভালো, তোমাদের একবার ভালো করে রিভাইজ হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু তোমাদের কোর্সে সুন্দর মতো পড়ানো হয়ে গেছে। এন্ড যারা যারা কোর্সে আছো তোমরা কিন্তু কোর্সের ফিডব্যাকটা আমাদের কমেন্টে দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু বাকিরাও জানতে পারবে যে তোমাদের প্রিপারেশন কিরকম চলতেছে। তোমার নাম আজকে জানলাম। এস এস এস, আমি ওর নাম আসলে জানতেছি না। চট্টগ্রাম থেকে, ওকে। আরেকজন চট্টগ্রাম থেকে ছিল, অঙ্কুর বলছে হাই হ্যালো। তারপরে আশিক ভুরাঙ্গামারি থেকে, ওকে। তারপরে অভি, তাই, ওকে। ওকে, সো এই হচ্ছে অবস্থা। তো আমরা হচ্ছে আজকে বেসিক্যালি অর্থায়নের সূচনার সিকিউ আসে এমন কয়েকটা জায়গা খুব ভালো মতো পড়বো। আজকের ক্লাসটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে কাদের জন্য জানো? যারা ফাইন্যান্স তেমন একটা বুঝো না, কলেজে খুব দ্রুত আগায় যাচ্ছে, বাট আপু আমার এখনো 1 নম্বর চ্যাপ্টারে সমস্যা থেকে গেছে। আচ্ছা, এসএস এর নাম হচ্ছে সানজিদা, আমি নেক্সট টাইম থেকে মনে রাখবো, কারণ আমি তোমাকে এর আগেও কয়েকবার দেখছি। আচ্ছা, তোমার শর্ট নেম হচ্ছে প্রমি, এটা মনে থাকবে। ওকে, সো এই চ্যাপ্টারটা হচ্ছে ফাইন্যান্স ফার্স্ট পেপারের একদম বেসিক চ্যাপ্টার। তোমরা যাদের কলেজে এমন হয়েছে যে আপু 2 নম্বর চ্যাপ্টারে চলে গেছে, 3 নম্বর চ্যাপ্টারে চলে গেছে, বাট আমার এখনো ফাইন্যান্স কি এটা বুঝতে অসুবিধা হচ্ছে, বা আমি নীতিগুলো বুঝতে পারতেছি না, আমি ধরন বুঝতে পারতেছি না, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই এফেক্টিভ হবে। এবং সেরা সেরা, ওকে। তেশা কিন্তু রিভিউ দিয়ে দিছে, আপু অনেক সুন্দর করে পড়ায়। বাকিরা কিন্তু যদি রেগুলার আমার ক্লাস করতে চাও, রায়ান ভাইয়ের ক্লাস করতে চাও, তাহলে কিন্তু আমাদের কোর্সে চলে আসতে পারো। এবং তোমাদের জন্য কিন্তু প্রোমো কোডও আছে, ডিসকাউন্টের ব্যাপার। আজকে আমার প্রোমো কোড সহ লিখে দিব। আচ্ছা, এখন আসলে হচ্ছে মেইন বিষয়ে। তোমাদের যাদের যাদের ফাইন্যান্সে এখনো কলেজে অনেক এগিয়ে গেছে, বাট তোমরা হচ্ছে এখনো খুব একটা পড়ো নাই, তাদের জন্য বলতেছি যে আপু আপনাদের কোর্সে আছে, ওকে। সামিয়াও আছে। সো তাদের জন্য সাজেশন থাকবে হচ্ছে আজকের ক্লাসটা করো, দেখো, বুঝো, নিজে ডিসিশন নাও। বাহিরে দৌড়াদৌড়ি করবা নাকি হচ্ছে কোর্সে বাসায় বসে আরামসে পড়ে ফেলবা। সাবিহা চলে আসছে, ওয়ালাইকুম সালাম আপু। সো তোমাদের যেটা হবে যে, কিন্তু অনেক হার্ড লাগে না? আচ্ছা, না, কোনটা হার্ড লাগে সামিয়া? হ্যাঁ, ম্যাথ একটু কঠিন। ম্যাথ যেহেতু তোমরা মাত্র শুরু করছো, প্রথম 3 নাম্বার চ্যাপ্টার,
সো একটু কঠিন লাগতে পারে, বাট দেখবা ম্যাথ প্র্যাকটিস করতে করতে ওটা অনেক সহজ হয়ে যাবে। এবং তোমাদের কিন্তু রায়ান ভাইয়া মানে অনেক সহজে অল্প সূত্রে তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা করাই দিবে। আচ্ছা, সো যেটা বলছিলাম, আমাদের কোর্সে তোমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসের রেকর্ড গুলো পেয়ে যাবে। সো যারা লেটে জয়েন করতেছো, চিন্তা করার কোনো কারণ নেই যে আপু কিভাবে কভার করব, ডোন্ট ওয়ারি। সেটা হচ্ছে আমাদের আগের ক্লাসগুলো, আমরা এখন 3rd চ্যাপ্টারে আছি, এরপরে কিন্তু আমরা সেকেন্ড পেপারে সুইচ করব, কারণ আমরা অ্যানালাইসিস করে দেখছি মেজরিটি কলেজে 1, 2, 3 এর পর কিন্তু সেকেন্ড পেপার থেকে চ্যাপ্টার দিয়ে দেয়। সো আমরা সেকেন্ড পেপার ভালো করে পড়বো, আর সেই সাথে আমাদের কিন্তু ফার্স্ট পেপারের সব রেকর্ডিং ক্লাস থাকছে। আর আমরা তো 24/7 আছি, তোমরা গ্রুপে পোস্ট করলে যে কোনো প্রবলেমে কিন্তু আমরা রিপ্লাই দিয়ে দিচ্ছি। সো এখনো ভর্তি হলেও তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। ওকে, সো কথা না বাড়িয়ে চলে যাই হচ্ছে আমাদের ফাইন্যান্স ও ব্যাংকিং এর প্রথম চ্যাপ্টার অর্থায়নের সূচনাতে। অর্থায়নের সূচনাতে আচ্ছা, থিওরি কঠিন লাগে আপু, ম্যাথ সহজ। আচ্ছা, থিওরি কিন্তু তোমার অবশ্যই আপুর সাথে পড়তে হবে। আমি কিন্তু তোমাদেরকে অর্থায়নের 2 নাম্বার চ্যাপ্টার আমি পেইড ব্যাচে পড়াইছি, এন্ড পেইড ব্যাচে যারা আছে তারা বলতে পারবে মোটামুটি সব ক্লাসেই মুখস্থ হয়ে গেছে যা যা ছিল। আর্থিক বাজার কয় ধরনের, আইপিও কি, প্রাথমিক বাজার কি, মাধ্যমিক বাজার কি, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, তারপরে ওটিসি বাজার কি, বাংলাদেশে কয় ধরনের শেয়ার বাজার আছে, তারপর হচ্ছে মানি লন্ডারিং কি, সব কিন্তু তোমাদেরকে ক্লাসে মুখস্থ করাই দিয়েছি। সো একটু জাস্ট কঠিন যে লাগবে কেন, কারণ হচ্ছে থিওরি তোমাদের অনেক কিছু, ঠিক আছে। থিওরিতে কিন্তু তোমাদের মোটা বই 9, 10 এর তুলনায় অনেক বেশি পড়া, সো অনেকে সুন্দর মতো রিডিং করে মেইন ইনফরমেশন গুলো এক্সট্রাক্ট করতে পারো না। সো সেক্ষেত্রে আমরা কিন্তু সবকিছু গুছিয়ে লেকচার শিট দিয়ে দিচ্ছি, স্লাইড দিয়ে দিচ্ছি, এবং বাকি তো আমরা ফুল টাইম আছি। ওকে, আচ্ছা, ওকে, এবার আমরা আর আমি হয়তো কিছুক্ষণ কমেন্ট পড়বো না, কারণ আমি হচ্ছে একটু কিছুক্ষণ আগে পড়াই, এরপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমি যেহেতু তোমাদের থিওরিতে সমস্যা অনেকে বলছো, সেক্ষেত্রে আমরা প্রথমে শুরু করি হচ্ছে এই চ্যাপ্টারে কি কি আছে। তোমরা অলরেডি জানো, বাট আমি যারা জানো না তাদের জন্য জাস্ট একটু টপিক ব্রেকডাউন দিয়ে দিচ্ছি। প্রথমে আছে হচ্ছে অর্থায়নের ধারণা। এখান থেকে তোমাদের হচ্ছে সিকিউ আসতে পারে প্লাস এমসিকিউ, এটা হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ। এরপরে ক্রমবিকাশ, ক্রমবিকাশের পুরো জিনিসটাই হচ্ছে এমসিকিউর জন্য। ক্রমবিকাশ থেকে আগে পরে কখনোই কোনো ধরনের সিকিউ আসবে না, ক্রমবিকাশ শুধু এমসিকিউর জন্য। অর্থায়নের স্বরূপ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থায়নের স্বরূপ থেকে সিকিউ প্লাস এমসিকিউ দুইটাই আসবে। তারপরে অর্থায়নের উৎস সমূহ, এখানে বেশিরভাগ হচ্ছে এখানে হচ্ছে এমসিকিউ আসে এখান থেকে। অর্থায়নের কার্যাবলী, এটাও বলতে পারো এটা এমসিকিউ, মাঝে মাঝে টুকটাক সিকিউ থাকে, সো এটাতে আমি হচ্ছে 1 স্টার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে অর্থায়নের লক্ষ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে সিকিউ আসবেই, সো এটা 3 স্টার দিয়ে দিচ্ছি, সিকিউ প্লাস এমসিকিউ। তোমরা তো এখন অলরেডি অনেকদিন হয়ে গেছে কলেজে আসো, তো সেক্ষেত্রে আমরা অর্থায়নের লক্ষ্য আমরা জানি, দুইটা লক্ষ্য, একটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ কি মূল লক্ষ্য আর বা দীর্ঘমেয়াদী লক্ষ্য, আর স্বল্পমেয়াদী লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। এখান থেকে প্রায় এই যে দুটা জিনিস বললাম এটা এমসিকিউ তে থাকে। অর্থায়নের নীতি সমূহ, এটা নিয়ে আর কি বলবো, এটা আজকের একটা মেজর টপিকই হচ্ছে অর্থায়নের নীতি সমূহ। এমসিকিউ বাদ দাও, এটার জন্য এমসিকিউ ধরো, বাট সিকিউ কনফার্ম। সিকিউ এটা কতবার যে তোমরা এই 1.5 বছর 2 বছর কতবার যে এখান থেকে সিকিউ অ্যান্সার করবা। বৈশ্বিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স, এখান থেকে বেসিক্যালি এমসিকিউ থাকবে। সামাজিক দায়বদ্ধতা, এটা থেকেও এমসিকিউ থাকবে। সো বেসিক্যালি তোমরা যেটা দেখতে পাচ্ছ, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অর্থায়নের ধরন। এখানে পারিবারিক অর্থায়ন থাকবে, আন্তর্জাতিক অর্থায়ন থাকবে, সরকারি অর্থায়ন থাকবে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন থাকবে, ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন থাকবে। এই অর্থায়নের পার্টটা থেকে খুব ইম্পর্টেন্ট এবং সিকিউ আসে। তারপরে অর্থায়নের লক্ষ্য থেকে আসে, অর্থায়নের নীতি থেকে আসে, এইগুলা থেকে তোমরা হচ্ছে ফ্রিকোয়েন্টলি পাবা। আর এর বাদে হচ্ছে অর্থায়নের ধারণা থেকে টুকটাক থাকতে পারে, আর বাকি যা দেখতে পাচ্ছ এগুলা এমসিকিউর জন্য পড়লেই হবে। আচ্ছা, ফাইজা চলে আসছে, কি অবস্থা ফাইজা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তোমার কি অবস্থা, পড়াশোনা কি অবস্থা, কেমন যাচ্ছে? আচ্ছা, তো এই কয়টা টপিক হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের ওভারঅল টপিক, বাট সবচেয়ে ভালো মতো পড়তে হবে অর্থায়নের। প্রথমটা হচ্ছে অর্থায়নের শুরু, আরেকটা হচ্ছে নীতিগুলা। আজকে কিন্তু আমরা এই দুটো টপিকই কভার করব। সেই সাথে আমরা শর্টে ক্রমবিকাশ পড়বো। যারা যারা বই থেকে বড় বিশাল ক্রমবিকাশ পড়ো নাই, তাদের জন্য আজকে শর্টে ক্রমবিকাশটা দেখাই দিব, জাস্ট এই কয়টা পড়লেই হবে।
সো প্রথমে চলে আসি, এগুলা থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলাতে আসবো, বাট এর আগে ফাইন্যান্স বলতে কি বোঝায়। আমি সবসময় যখন কাউকে নতুন কমার্সে আসছে পড়াই, তখন আমি ওদেরকে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এটাকে আমি বুঝাই 4টা লাইন দিয়ে। প্রথমে তুমি ধরো একটা ব্যবসা শুরু করতে চাচ্ছ, তোমার প্রথমত, আচ্ছা একজন জিজ্ঞেস করছে সামিয়া আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে ফাইজা, FAIZA, ওই যে আমাদের একজন কিন্তু ফাইজা জয়েনও করছে। ওকে, সো আমি এই অ্যাকাউন্ট, তোমরা কিভাবে বুঝবা যে অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং 4টা জিনিস রিলেটেড? প্রথম কথা হচ্ছে, যখন তুমি একটা ব্যবসা দিতে চাও তোমার দরকার হচ্ছে টাকা, বা যেটাকে আমরা বলি মূলধন। মূলধন জোগাড় করবা হচ্ছে তুমি ফাইন্যান্সের মাধ্যমে, ফাইন্যান্সিং করা অথবা অর্থায়ন করা, টাকা কালেক্ট করা। তোমার কাছে টাকা চলে আসলো, এবার তুমি কি করবা? এই টাকাটা দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবা। সেখানে তোমার অনেক কিছু ম্যানেজ করা লাগবে, তোমার টাকা ম্যানেজ করা লাগবে, তোমার কর্মচারী ম্যানেজ করা লাগবে, কর্মকর্তা ম্যানেজ করা লাগবে, অফিস ম্যানেজ করা লাগবে, কারখানা ম্যানেজ করা লাগবে। এই যে ম্যানেজ করার যে কাজটা, এইটা আমরা করি হচ্ছে ম্যানেজমেন্টে, ঠিক আছে, বা যেটাকে তোমরা বলতেছো ব্যবস্থাপন। এরপরে এই যে এই ম্যানেজের মধ্যে অনেক টাকা বিষয়ক জিনিসপত্র আছে না, অনেক খুঁটিনাটি ছোটখাটো টাকা, দেখা যাবে কর্মচারীর বেতন, সাপ্লাইজ কেনা, পেপার ওয়েট কেনা, কাগজ কেনা, প্রিন্টার কেনা, অনেক কিছু। এইখানে এই সবকিছুর ক্যালকুলেশন রাখার জন্য আমার দরকার হচ্ছে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান, যেখানে আমরা সবকিছু পার্ট বাই পার্ট ক্যালকুলেট করব। আর লাস্টলি আমার প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, আমি ধরলাম একটা কলমের বিজনেস করতেছি, ঠিক আছে, আমি একটা ডিফারেন্ট টাইপ অফ কলম আনলাম। ধরো এই যে এই কলমটা আমি এই যে হোয়াইট বোর্ডে, স্মার্ট বোর্ডে লেখার যে কলমটা, আরো আধুনিক কিছু একটা আমি আনলাম, ঠিক আছে। তাহলে এই আধুনিক যে একটা কলম, এটা আমার মার্কেটে কি করতে হবে? জনগণকে জানাইতে হবে, তোমাকে, কাস্টমারকে, আমাকে জানাইতে হবে যে আমাদের এরকম একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে। এই কাজটা কে করে? এই কাজটা করে হচ্ছে মার্কেটিং। সো 4টা সাবজেক্ট একদম রিলেটেড। আর আমরা আজকে পড়তেছি হচ্ছে এটার মধ্যে ফাইন্যান্স, যেখানে আমরা কি করব? টাকা বেসিক্যালি সংগ্রহ করব, টাকা রিলেটেড সবকিছু আমরা এখানে দেখব। কনফ্লিক্টিং হতে পারে যে আপু অ্যাকাউন্টিং এও তো দেখি, নো, অ্যাকাউন্টিং এ আমরা হচ্ছে জাস্ট হিসাব কিতাব করি, কত মুনাফা হয়েছে, কত লস হয়েছে, আর্থিক সম্পদ কত, মালিকানা সত্ত্ব কত, দায় কত, এগুলা বের করি। বাট আমরা টাকা কোথা থেকে আসবে, কোথায় টাকা ইনভেস্ট করব, এই জিনিসগুলো আমরা দেখি হচ্ছে ফাইন্যান্সে অথবা অর্থায়নে, ঠিক আছে। দেখো এখানে ফাইন্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে অর্থায়ন বা অর্থ সংস্থান। অর্থ সংস্থানকে আমরা কি বলতে পারি? অর্থের সংস্থান, ঠিক আছে, বা অর্থ সংগ্রহ। সো ফাইন্যান্সের মূল বিষয়ই হচ্ছে টাকা সংগ্রহ করা। এখন তুমি একটা ব্যবসায়ী হিসেবে কোথা থেকে টাকা সংগ্রহ করবা? অনেক ওয়ে আছে। তুমি তোমার নিজের পকেট থেকে টাকা দিতে পারো, তোমার জমানো টাকা, তুমি আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিতে পারো, তুমি ব্যাংক থেকে লোন নিতে পারো, তুমি শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বিক্রি করে টাকা কালেক্ট করতে পারো। এই সব কিছু নিয়ে আলোচনা করে হচ্ছে ফাইন্যান্স। অর্থায়ন মূলত কি? এই নগদ অর্থের পরিকল্পনা করা, সংগ্রহ করা, এটা ব্যবহার করা, এটা সংরক্ষণ করা, নিয়ন্ত্রণ সংক্রান্ত সবকিছু হচ্ছে অর্থায়ন। প্রথমত হচ্ছে তোমার একটা প্ল্যানিং থাকবে যে টাকাটা আমি কোথা থেকে সংগ্রহ করব। হয়তো তোমাকে ব্যাংক লোন নাও দিতে পারে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে যদি ব্যাংক লোন না দেয়, তাহলে তোমাকে অল্টারনেটিভ চিন্তা করতে হবে। এই সবকিছু আমরা এই প্ল্যানিং পর্যায়ে করব, ঠিক আছে। এরপরে টাকাটা কালেক্ট করলাম, প্ল্যান ওয়াইজ আমি টাকা কালেক্ট করে ফেলবো। এরপর এটাকে ব্যবহার করার জন্য আমার কাছে অনেক ওয়ে আছে। আমি প্রকল্প ABC যে কোনোটাতে ইনভেস্ট করতে পারি, অথবা আমি আমার ব্যবসায় হচ্ছে বিভিন্ন চলতি সম্পদ কিনে আনতে পারি, স্থায়ী সম্পদ কিনে আনতে পারি। অনেক কিছুতে আমরা আমাদের এই টাকাটা ব্যবহার করতে পারি। এরপর আমার টাকাটা আসার পরেই তো আর আমি সব খরচ করে ফেলবো না, কিছু আমার সংরক্ষণ করা লাগতে পারে, এবং এই টাকাটার ফ্লোটা আমাকে নিয়ন্ত্রণও করা লাগবে। এই টাকাটা যেন আমার দরকার নাই এমন জায়গায় খরচ না হয়, বা আমার কোথাও শর্টেজ না হয়। এই সবকিছুর ফ্লো মেইনটেইন করলে ওভারঅল জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ফাইন্যান্স বা তহবিল সংগ্রহ। আচ্ছা, তো দেখা হবে নেক্সট ক্লাসে। ও আচ্ছা, সায়েন্সের স্টুডেন্ট কেন তুমি? ও আচ্ছা, তুমি সায়েন্সের স্টুডেন্ট, তাহলে তো তোমার ফাইন্যান্সে বেসিক্যালি কোনো কাজ নেই। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে। সো অর্থায়নে কি কি করব? আমরা মূলত টাকা সংগ্রহ করব, সেই টাকাটা কোথায় ব্যবহার করব এই রিলেটেড ডিসিশন নিব, এই টাকাটা আমি ইনভেস্ট করব, আরো এই সংক্রান্ত অনেক কাজ হচ্ছে আমরা ফাইন্যান্সে করি। এবং এই কাজগুলো যারা করে তাদেরকে বলা হয় আর্থিক ব্যবস্থাপক। স্যার তোমাদের মধ্যে যারা হচ্ছে BBA করবা, তারা কিন্তু এই যে তোমাদের HSC এর পরেই যারা যারা BBA করবা, মানে তোমরা তো বেসিক্যালি কমার্স স্টুডেন্টরা মেজরিটি হয়তো BBA করবা, সেই ক্ষেত্রে
তোমরা যদি ফাইন্যান্সে পড়ো তাইলে কিন্তু ফাইন্যান্সে পড়লে তোমরা আর্থিক ব্যবস্থাপকের রোলে জব করতে পারবা, ঠিক আছে? যেখানে তোমার কাজ কি হবে, একটা কোম্পানির জন্য তহবিল সংগ্রহ করা, সেটা টাকাটা কোথায় যাচ্ছে এই সবকিছু দেখাশোনা করা। আর আর্থিক ব্যবস্থাপনা একটা কোম্পানির সীমিত আর্থিক সম্পদ সমূহকে বিকল্প ব্যবহারের মাধ্যমে বন্টন করে দেওয়ার সাথে সম্পৃক্ত। আচ্ছা, আর এই টাকা পয়সার ম্যানেজমেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অথবা আর্থিক ব্যবস্থাপনা। তোমরা সহজে বলতে পারো আর্থিক ব্যবস্থাপক যা করে সেটাই হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা, অথবা আর্থিক ব্যবস্থাপনার কাজ কে করে, আর্থিক ব্যবস্থাপক। এটা কিন্তু তোমাদের বোঝার জন্য, এটা আবার তোমরা আর্থিক ব্যবস্থাপনার ডেফিনেশন চাইছে এটা দিয়ে দিও না, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের অর্থায়নের বেসিক ধারণা, যেখানে আমরা মূলত টাকা সংগ্রহ করব, আমাদের ব্যবসায়ের জন্য টাকা সংগ্রহ করব, সেটাকে যথাযথ পদ্ধতি ব্যবহার করব, সেটাকে নিয়ন্ত্রণ করব, ইনভেস্ট করব। এই টাকা রিলেটেড সবকিছু নিয়ে আমরা কথাবার্তা বলি হচ্ছে অর্থায়নে। এরপর বেসিক্যালি একদম যদি সহজে বলি তাহলে তহবিল সংগ্রহ, অর্থ সংগ্রহ এবং অর্থ ব্যবস্থাপনা। আমার অর্থায়নে এই দুইটা কাজ, অর্থ সংগ্রহ করব, অর্থটাকে ম্যানেজ করব অথবা ব্যবস্থাপনা করব। অর্থায়ন মূলত তহবিল সংগ্রহ ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়া। তোমরা যারা যারা অর্থায়ন কাকে বলে অনেক বইয়ে বড় দেওয়া, তাদের জন্য বলতেছি এই লাইনটা লিখলে একে এক জ্ঞানমূলকে। তহবিল সংগ্রহ এবং ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলা হচ্ছে। এর বাদে আমার মনে হয় না আর কিছু লেখা লাগবে। ওকে, যারা যারা এবার ক্লাসে আসি আমাকে একটা ফিডব্যাক দাও যে অর্থায়ন জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা। সো যারা যারা ক্লাসে আসি ঘুমায় যায় নাই, এটা হচ্ছে আমাকে একটু জানাও যে না আপু ক্লাসে আছি, অর্থায়ন জিনিসটা বুঝতে পারছি যে এটা হচ্ছে টাকা সংগ্রহ করা এবং টাকা ম্যানেজ করা। দ্রুত 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 হচ্ছে আমরা কমেন্টে জানাবো যে আপু এটা বুঝতে পারছি, তাহলে আমি নেক্সট স্লাইডে মুভ করব। ওকে, আমার মনে হচ্ছে আমি খালি দেয়ালে পড়াচ্ছি নাকি, সবাইকে ঘুমিয়ে গেছি। আইদার তোমরা ঘুমাই গেছো নাইলে হচ্ছে আমি ক্লাস দেখতে পাচ্ছি না, যে কোনো একটা। ওকে, এস প্রমি, দ্যাট মিন্স প্রমি বলছে হচ্ছে জি আপু বুঝছি। ওকে, একজনেরটাই আমি ধরে নিলাম, আপু চ্যাপ্টারের নোট করে ফেলছি, আপু এই চ্যাপ্টারের নোট করে, ভেরি গুড ফাইজা, ভেরি গুড যে তুমি চ্যাপ্টারের নোটটা, না আপু লামিয়া বলছে আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা শর্টে বলি, ফাইন্যান্স হচ্ছে বেসিক্যালি টাকা সংগ্রহ করা। কিসের জন্য? তোমার ব্যবসায়ের জন্য। তুমি ধরো একটা জুয়েলারির বিজনেস দিবা, বিজনেসের জন্য তোমার টাকা লাগবে না? এই টাকাটা তুমি কোথা থেকে সংগ্রহ করবা, এই টাকা এখানে তুমি কত টাকা সংগ্রহ করবা, এই টাকাটা তুমি তোমার বিজনেসের কোথায় কোথায় ইনভেস্ট করবা, এই টাকাটা তুমি কাকে কাকে দিবা, আউটফ্লো কিরকম হবে, ইনফ্লো কিরকম হবে, এই সবকিছু নিয়ে যে প্রক্রিয়াটা তাকে আপু বোঝাচ্ছে হচ্ছে অর্থায়ন। ওকে, এরপর খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অর্থকে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়। এইটাকে আমরা অর্থ না বলে মাঝে মধ্যে পুঁজিও বলতে পারি। পুঁজি দেখে আমরা কনফিউজড হব না, দুইটা সেম কথা। এটা হচ্ছে একটা ব্যবসার লাইফ ব্লাড। একটা ব্যবসায় কিন্তু অর্থ ছাড়া চলতে পারে না। একটা ব্যবসা পরিচালনা করতে কি পরিমাণ মূলধন প্রয়োজন, কোন কোন উৎস থেকে সেটা সংগ্রহ করব। দেখো কি পরিমাণ টাকা দরকার, প্রথম কথা হচ্ছে কি পরিমাণ টাকা দরকার, এইটা কোন কোন উৎস থেকে সংগ্রহ করব, আর কিভাবে বিনিয়োগ করলে আমার সবচেয়ে বেশি মুনাফা হবে, এই সবকিছু নিয়ে আলোচনা করে হচ্ছে অর্থায়নে। অর্থায়নে কি বলা হয়? ফাইন্যান্স ইজ অ্যান আর্ট অফ প্লেইং উইথ মানি উইথ দ্য ভিউ টু ম্যাক্সিমাইজিং ওয়েলথ। ঠিক আছে, এটা ইংলিশে ফাইন্যান্সকে ডিসক্রাইব করা হয়। সো তাইলে আমরা কি করব, ফাইন্যান্সে দেখবো আমার কত টাকা দরকার, কোন কোন উৎস থেকে কালেক্ট করতে পারি এবং কোথায় এই টাকাগুলো ইনভেস্ট করতে পারি। ফর এক্সাম্পল, আচ্ছা দেখি, আমার ধরো একটা বিজনেস করতে 1000 টাকা দরকার। আমার কাছে উৎস কি কি আছে? একটা হচ্ছে নিজের টাকা, প্রথম উৎসটা হচ্ছে নিজের টাকা, আরেকটা উৎস হচ্ছে ব্যাংক, তারপরে আরেকটা উৎস হচ্ছে বন্ধু বা বান্ধবীর কাছ থেকে তুমি টাকা নিতে পারো। তোমার 1000 টাকা, আচ্ছা একটু বাড়াই দিই, 1 লাখ করে দিই। তোমার 1 লাখ টাকা দরকার একটা বিজনেসের জন্য, তাহলে তোমার কি পরিমাণ মূলধন প্রয়োজন তুমি আগে এটা আইডেন্টিফাই করবা। এরপরে কি বলছে, কোথা থেকে মূলধন সংগ্রহ করবা, তুমি কি নিজের টাকা ইউজ করবা, তুমি কি ব্যাংক থেকে লোন নিবা নাকি তুমি বন্ধুর থেকে লোন নিবা, এই জিনিসগুলো দেখবা। এবং এই টাকাটা পেয়ে গেলে এটা তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করবা অথবা এই টাকাটা তুমি কোথায় কোথায় খরচ করবা, এই সব কিছু নিয়ে আলোচনা করে হচ্ছে অর্থায়ন। আশা করি এবার ক্লিয়ার।
সো আমরা একটা দুইটা এমসিকিউ সলভ করি, তোমরা অ্যান্সার বলো। অর্থায়ন মূলত কি নিয়ে কাজ করে? তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা, তহবিল ব্যবস্থাপনা, নাকি সবগুলো? 1 নাম্বার এমসিকিউর অ্যান্সার করে দিব। তোমরা হচ্ছে এমসিকিউর অ্যান্সারটা করবা এইভাবে 1 লিখে এবার কত অ্যান্সার এ বি সি এটা একটু বলে দিবা, তাহলে আমাদের নাম্বারের ট্র্যাক থাকবে। সবাই দ্রুত হচ্ছে আমরা স্ক্রিনে যে এমসিকিউটা দেখতে পাচ্ছি এইটার অ্যান্সার দিব। অর্থায়ন মূলত কি নিয়ে কাজ করে? 1 এর কত হবে অ্যান্সার? একের ক্রমে বলছে হচ্ছে 1 এর বি হবে, বাকিরা একের বি, জয় বলছে একের বি, নিলয় বলছে একের বি, চাকমা বলছে একের বি, আফরিনা বলছে একের বি। ওকে, একের অ্যান্সার হবে ডি। দেখো এখানে কিন্তু একটু কনফিউজিং ছিল। অর্থায়নের মূল উদ্দেশ্য, তুমি কি এই অপশনটাকে ভুল বলতে পারবা? নো, এই অপশনটাকে ভুল বলা কিন্তু যাবে না। এই অপশনটাকে কি ভুল বলতে পারবা? না, এটাও যাবে না। ইন্ডিভিজুয়ালি সবগুলো অপশনই কারেক্ট। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহকেও বোঝায়, তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনাকেও বোঝায়, তহবিল ব্যবস্থাপনাকেও বোঝায়। সো অ্যান্সার হবে হচ্ছে সবগুলা। একমাত্র দেখতে পাচ্ছি রিয়াদ হচ্ছে ঠিক অ্যান্সার দিছে, আর পেইড ব্যাচের গুলা একদম খবর আছে কিন্তু পারতেছো না কেন? আচ্ছা, এরপরে সাধারণ অর্থে অর্থায়ন বলতে কি বোঝায়? অর্থ সংগ্রহ, অর্থের ব্যবহার, অর্থের নিয়ন্ত্রণ, নাকি অর্থের বিনিয়োগ? সাধারণ অর্থে অর্থায়ন বলতে কি বোঝায়? বি এর অ্যান্সার বলবো। আচ্ছা, 2 এর অ্যান্সার আমি বলে দিচ্ছি। সাধারণ অর্থে অর্থায়ন বলতে বোঝায় অর্থ সংগ্রহ। একদম নর্মাল ব্যাপার হচ্ছে অর্থায়ন বলতে কি বোঝায়? অর্থ আনয়ন। আমি কিন্তু জিনিসটাকে সবসময় এভাবে বলি যে একদম ইজি মনে রাখার জন্য, অর্থায়ন মানে হচ্ছে অর্থ আনয়ন, ঠিক আছে? বা যেটাকে আমরা বলতে পারি অর্থ সংগ্রহ। সো একদম বেসিক পর্যায়ে অর্থায়ন বলতে কি বোঝায়? অর্থ সংগ্রহকে বোঝায়। এরপরে অর্থায়নের মূল বিষয়বস্তু কোনটা? তহবিল। শ্রম, পরিকল্পনা ও উৎপাদন কোনোটাই অর্থায়নের মূল বিষয়বস্তু না, অর্থায়নের বিষয়বস্তু হচ্ছে তহবিল। এরপরে অর্থায়নের জীবনী শক্তি কোনটা? এটা বলো তোমরা। 4 এর অ্যান্সার বলো। পরিচালক, শ্রমিক, পুঁজি, নাকি ব্যবস্থাপনা? জীবনী শক্তি অথবা ব্লাড লাইন কোনটা? অর্থায়নের ব্লাড লাইন কোনটা? অর্থায়নের ব্লাড লাইন অথবা জীবনী শক্তি কোনটাকে বলা হয়? 4 এর অ্যান্সার বলবা সবাই। পরিচালক, শ্রমিক, পুঁজি, নাকি ব্যবস্থাপনা? কত হবে অ্যান্সার? খুব দ্রুত অ্যান্সার দিয়ে ফেলবো। বি ছাড়া বাকিগুলো দেখি নাই। ওকে, 3C, বি ছাড়া বাকিগুলো দেখে নাই, আফরিনও দেখে নাই। তারপর ওকে, 4 হচ্ছে ডি বলছে লামিয়া, মিথিলা বলছে সি, প্রমি বলছে সি। ওকে, অ্যান্সার হবে সি। এটাকে আমরা আরেকটা নাম কি বলতে পারি? এটার আরেকটা নাম আমরা বলতে পারি হচ্ছে অর্থ, ঠিক আছে? অর্থ বা পুঁজি একই কথা। এরপরে এখানে হচ্ছে আমাদের অর্থায়নের ক্রমবিকাশের কিছু পড়াশোনা আছে, খুব শর্টে বলবো। সবগুলা তোমরা চাইলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আর একান্ত দরকার হলে আমি তোমাদেরকে এটার স্লাইডটা দিয়ে দিতে পারি। ওকে, সো 19বিংশ শতাব্দীর শেষের দিকে অর্থায়ন হচ্ছে প্রথম ভাবে একটা স্বতন্ত্র বা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট হিসেবে যাত্রা শুরু করে। তোমরা এখান থেকে মনে রাখবা হচ্ছে কর্পোরেট ফাইন্যান্স আর স্টাডি অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড মেথডস। এই বইটা কত সালে প্রকাশিত হয়? এই বইটা 1897 সালে প্রকাশিত হয়। কে লিখছে? থমাস এল গ্রিন। থমাস এল গ্রিন কর্পোরেট ফাইন্যান্স বইটা লিখছে কত সালে? 1897 সালে। ওকে, এরপর আমরা পড়বো হচ্ছে কোন দশকে কি হয়েছে। দেখো 1920-এর পূর্ববর্তী দশকে বা 1920-এর আগে কি হয়েছে? 1890 সাল থেকে 1905 সালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণ প্রবণতা শুরু হয়। আমরা কি একত্রীকরণ প্রবণতাটা বুঝি? এটা একটু দেখি। ওকে, একত্রীকরণ প্রবণতা বলতে বোঝায় কোম্পানিগুলো একসাথে হওয়া শুরু করছে। আচ্ছা, স্লাইডটা দিন। ওকে আফরিন, ক্লাস শেষে দিয়ে দিব স্লাইডটা, গ্রুপে আমি পোস্ট করে দিব। সো
একত্রীকরণ প্রক্রিয়া কি? কোম্পানিগুলা একসাথে হওয়া শুরু করছে। ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলা, আপু এই স্লাইডটা কোথায় দিবেন? স্লাইডটা হচ্ছে তোমাদের এইচএসসি 27 এর যে স্টার স্টুডেন্টস এর যে গ্রুপটা আছে ওইটাতে দিয়ে দিব, ঠিক আছে? সো একত্রীকরণ প্রবণতা বলতে কি বোঝাচ্ছে? একত্রীকরণ প্রবণতা হচ্ছে কোম্পানিগুলো যখন একসাথে হওয়া শুরু করে, তার মানে 2-3টা কোম্পানি একা আর চলতে পারতেছে না, অর্থনৈতিক অবস্থা এত খারাপ যে তারা একসাথে হওয়া শুরু করছে এই টাইমটাতে। এরপরে এইখানে আর তেমন কিছু লাগবে না, চলে আসা হচ্ছে ব্ল্যাক টিউসডে। এটার নাম তোমরা সবাই শুনছো, নেটে এটা নিয়ে অনেক কথা হয়। 1929 সালের 29শে অক্টোবর তারিখে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে, যেটাকে আমরা ব্ল্যাক টিউসডে বলে থাকি। ওকে, কত সালে? ব্ল্যাক টিউসডে ডেটটা কিন্তু অ্যাজ জিকে খুবই ইম্পর্টেন্ট, জেনারেল নলেজ হিসেবে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপর যুক্তরাষ্ট্রের চরম মন্দা শুরু হয় কত দশকে? 1930-এর দশকে গ্রেট ডিপ্রেশন শুরু হয়। এরপরে একজন বলছে হচ্ছে, আচ্ছা আরশি বলছে হচ্ছে আপুকে অনেকদিন পর দেখলাম। হ্যাঁ আমিও ভাবতেছিলাম আমি তোমাদের পর ক্লাস অনেকদিন পরে নিচ্ছি। ওকে, এরপর শেয়ার বাজার নিয়ন্ত্রণের জন্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1933 পাস হয়। 1930-এর দশকে অনেক সিগনিফিকেন্ট কয়েকটা জিনিস হয়েছে, এই 30-এর দশকটা ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে এর আশেপাশের সময় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে, সেটাকে আমরা ব্ল্যাক টিউসডে বলতেছি। যুক্তরাষ্ট্রের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তখন চরম মন্দা দেখা দেয় এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1933 পাস হয়। 1930-এ অনেকগুলো সিগনিফিকেন্ট জিনিসপত্র আছে। এরপরে 40 অতটা ইম্পর্টেন্ট না, 50 অতটা ইম্পর্টেন্ট না, 60-এর দশকে, এই দশকে মূল্যায়ন মডেল, ভ্যালুয়েশন মডেলের উন্নয়ন হয় এবং মোস্ট ইম্পর্টেন্ট এই সময় আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। এটা যারা যারা লিখতে চাচ্ছি একটু লিখে ফেলি, খুবই ইম্পর্টেন্ট। আধুনিক অর্থায়নের যাত্রা কত দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়, এই জিনিসটা আসতে পারে। ওকে, সো 1960-এর দশকের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই সময়ে আমাদের আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়। এরপরে 1960-এরটা বোঝা গেছে, 60-এ আরো কতগুলো ইম্পর্টেন্ট জিনিস হয়। তার মানে আমাদের পড়াশোনার জন্য 1930 আর 1960টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গুলার মধ্যে। 60-এর দশকে আরেকটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মডার্ন পোর্টফোলিও থিওরি, যেটা তোমরা আজকে পড়বা। 3টা থিওরি আছে না, ঝুঁকি ও মুনাফার হার, তারল্য বনাম মুনাফা নীতি আর পোর্টফোলিও নীতি। এই মডার্ন পোর্টফোলিও থিওরিটা 1952 সালে হ্যারি মার্কুইস আবিষ্কার করে। এখান থেকে প্রায় এমসিকিউ আসে যে পোর্টফোলিও থিওরির আবিষ্কারক কে? হ্যারি মার্কুইস। আর মডার্ন পোর্টফোলিও থিওরি কবে আবিষ্কৃত হয়? 1952 সালে। খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। এরপরে এই জে.বি. উইলিয়াম মূল্যায়ন সম্পর্কে ধারণা দেয়। মাইরন জে গর্ডন হচ্ছে 1962 সালে এই মডেল নিয়ে আরো কথা বলে। কোন মডেলটা আমরা একটু দেখে আসি, এই যে মূল্যায়ন মডেলটা। 1960-এর দশকে মূল্যায়ন মডেল নিয়ে উইলিয়াম এবং জর্ডান এই নিয়ে আরো কথাবার্তা বলে। আচ্ছা আপু আগামী মাসে ক্লাস নিবেন? আগামী মাসেরটা শিওর বলতে পারতেছি না, এটা হচ্ছে তোমাদের আমি ক্লাস না নিলেও তোমাদের রায়ান ভাইয়া নিবে। আর অলরেডি আমরা তো রেগুলারই ক্লাস নিচ্ছি, আমাদের প্রতি সোমবার কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস চলতেছে। পেইড ব্যাচে এখন আমরা 3rd চ্যাপ্টারে আসছি। নভেম্বরের মধ্যে 3rd চ্যাপ্টার শেষ হয়ে গেলে ডিসেম্বরে আমরা হচ্ছে ফাইনাল সেকেন্ড পেপার শুরু করবো। সো রেগুলার ক্লাস করতে চাইলে কিন্তু ইজিলি আমাদের পেইড ব্যাচে চলে আসতে পারো। ওকে, সো 1960-এর দশকে আরো অনেক কিছু হয়েছে পোর্টফোলিও থিওরিটা এটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর বাদে এখান থেকে আর তেমন কিছু লাগতেছে না। 1970-এর দশকও অত একটা ইম্পর্টেন্ট না। 80-র দশক, আচ্ছা 80-র দশকও খুব একটা লাগবে না, ইম্পর্টেন্ট হচ্ছে এইটা 1990-এর দশকে। 1995 সালের 1 জানুয়ারি বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটাকে আমরা বলতেছি ডাব্লিউটিও, সবাইকে ডাব্লিউটিওর ফুল ফর্মটা জানি, যারা যারা জানি না একটু লিখে ফেলবো। ডাব্লিউটিওর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা কত সালে আত্মপ্রকাশ করে বা প্রতিষ্ঠিত হয়? 1995 সালের 1 জানুয়ারিতে। এই কয়টা জিনিস হচ্ছে তোমাদের এই ক্রমবিকাশের জায়গা থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আবার বলতেছি ভালো করে পড়বা হচ্ছে 1930 সালের সিচুয়েশন গুলা কি কি হয়েছে, 1960 সালের গুলা, 1990 এর গুলা। ঠিক আছে, 1990-তে বেশি কিছু নাই, 1990-তে ডাব্লিউটিও আত্মপ্রকাশ করে, জাস্ট এতটুকুই। ওকে,
এবার দেখি এখানে এমসিকিউ আছে, আমরা আপাতত এগুলা একটা দুটো দেখি। আমি অ্যান্সার বলে দিচ্ছি, দেখো পোর্টফোলিও তত্ত্বের উন্নয়নে কার অবদান বেশি? হ্যারি মার্কুইজের পোর্টফোলিও তত্ত্ব ও এটার উন্নয়নে সবচেয়ে বেশি অবদান। আচ্ছা এরপরে একটা শর্ট ডিসক্লেমার তোমাদের জন্য, যারা যারা আমাদের ফাইন্যান্সে নেই এখন পর্যন্ত, তোমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের রিভিউ শুনেই বুঝতেছো যে আমরা কিন্তু অনেক দ্রুত আগাচ্ছি, এবং তোমাদের এমন না যে তোমরা ভর্তি হইলে তোমরা হচ্ছে পিছায় থাকবা, নো, শুক্র শনি করে কিন্তু তোমরা আমাদের রেকর্ড ক্লাসগুলো করতে পারবে, এবং সেই সাথে কিন্তু আমাদের কমিউনিটি চ্যাট আছে যেখানে তোমরা নিজেরা কথা বলে প্রবলেম সলভ করতে পারো। অলসো আমি এবং তোমাদের রায়ান ভাইয়াও কিন্তু আছি, যে কোনো সময় প্রায় আমি ক্লাসের নোটিস এগুলো কিন্তু তোমাদেরকে ওই চ্যাটে দিয়ে দিই, আমি কোনো আগে ডাউট সলভ ক্লাস হলে আগে জানাই দিই। সো তোমরা যেটা করতে পারবা, শুধুমাত্র যদি ফাইন্যান্সে অ্যাডমিট হতে চাও, তোমরা কিন্তু আমার এই ফাইজা এইচএসসি 27 এই প্রোমো কোডটা ইউজ করতে পারো, যার ফলে অনেকগুলো আচ্ছা আপুদের কোর্স গুলো অনেক বেশ টাকা, বুঝতেছি না আসলে লেখাটা হৃদয়ের। আচ্ছা, সো তোমরা কিন্তু 3000 টাকার কোর্সটা 2000-এ পেয়ে যাচ্ছ। এখন তোমাকে আমি একটু ব্রেকডাউনটা বলি শর্টে। তুমি এইখানে বেসিক্যালি ফাইন্যান্স ফার্স্ট পেপারের 9টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারের প্রায় 14টা চ্যাপ্টার, দেখো 14 আর 9 কত, 15 16 17 18 19 20 21 22 23, ওকে, প্রায় 23টা চ্যাপ্টারের মতো কভার করবা অনলি ফর 2000। ইটস আ ভেরি গুড ডিল। আমার কাছে থাকলে আমিও এটাই করতাম। আমরা ফাইন্যান্স যখন আমি পড়ছি আমার মনে আছে আমি 1500 না 2000 মাসে দিতাম, ঠিক আছে, আর সেখানে তুমি পুরো কোর্সটা করে ফেলতেছো। আর এখন অনলাইনের যুগ, ইফ ইউ আর নট ইউজ টু ইন অনলাইন, তাহলে এটা তোমার জন্য সুবিধার কিছু না, এটা তোমার হচ্ছে অসুবিধা আসলে বেসিক্যালি। কারণ অনেকেই চ্যাট জিপিটি, এআই, তারপরে হচ্ছে রেকর্ড ক্লাস, এগুলা দিয়ে কিন্তু নিজের সুবিধা মতো পড়াশোনা করতেছে। আগে আমার সময় কি করা লাগতো জানো? কলেজ থেকে আসতাম 3টা বাজে, আমাকে রেডি হয়ে কোচিং এ যাইতে হইতো, 6টা পর্যন্ত কোচিং থাকতো, 1 আওয়ার করে ক্লাস হইতো, 3টা ক্লাস করে আমি বাসায় আসতাম ধরো 6:30-র দিকে, বের হইতাম এদিকে 2:30-টার দিকে। এই যে একটা বড় সড়ো টাইম আপুদের ক্লাসগুলোতে, আর ক্লাসগুলো, এটাই আমি তোমাদের ক্লাসগুলোতে অনেক টাকা চাই। আচ্ছা, এটাই আমি তোমাদেরকে জাস্ট ব্রেকডাউন করে বললাম যে আমি মাসে এরকম টাকা দিয়ে পড়তাম। মেজরিটি যারা কোচিং এ পড়ো সেম অবস্থা। অলসো তোমার সিস্টেম লস তো আছে, 3 ঘন্টা ক্লাস করতেছো একটানা, সেই সাথে যাইতে আসতে সময়, এই সে মিলাইয়া তোমার, তাহলে যদি তুমি 12 মাসও পড়ো, ইউ আর পেইং মোটামুটি 24,000, সেখানে উই আর টেকিং অনলি 2000 তোমার পুরো ফাইন্যান্সের দায়িত্ব নেওয়ার জন্য। সেই সাথে তোমাকে রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছি, লেকচার শিট দিয়ে দিচ্ছি, স্লাইড তোমরা পেয়ে যাচ্ছ, রেকর্ড ক্লাস পেয়ে যাচ্ছ, ইউ অলসো হ্যাভ ডাউট সলভ ক্লাস, যেটা আমরা প্রতি 2 সপ্তাহ পর পর ফ্রাইডে অথবা স্যাটারডে নিয়ে থাকি, যেখানে আমরা 1-to-1 কথা বলি। তার মানে এই জুম সেশনে তোমার আর কোনো ব্যারিয়ার নাই, কমেন্ট করা লাগবে না, জাস্ট ইউ ক্যান আনমিউট ইউরসেলফ এন্ড টক টু মি, যে ক্লাস নিচ্ছে তার সাথে কথা বলতে পারবা। সো এই জন্য আমি জাস্ট প্রাইসটা জাস্টিফাইড করলাম, কারণ অনেকের কাছে মনে হয় প্রাইস বেশি, বাট তুমি ধরো মাসে 1000 টাকা দিয়ে পড়লেও 12 মাস পড়লে ইউ আর পেইং 12,000। সেখানে তোমাকে 24 আওয়ার সার্ভিস দিচ্ছে না, তোমাকে যাওয়া লাগতেছে, যে তুমি ওই দিনের প্রবলেম ওই দিন সলভ করতেছো, না হলে ওয়েট করা লাগতেছে। বাট আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি জাস্ট গ্রুপে পোস্ট করে দিচ্ছ, আমরা আমাদেরকে সাথে সাথে ওই পোস্টটা পাঠানো হচ্ছে, আমরা রিপ্লাই করে দিচ্ছি। আমাকে ইনবক্সেও অনেকে মেসেজ দেয়, আমি প্রতিদিন রাতে মিনিমাম হচ্ছে 10 থেকে 12টা ডাউট সলভ করি বা 12টা প্রবলেম সলভ করে দেই, ভয়েসে বা যে কোনো ভাবে। আচ্ছা, ফুল প্রিপারেশন নিতে 2000 টাকা কেমনে বেশি? হ্যাঁ, দ্যাটস মাই কোশ্চেন, যে পুরা প্রিপারেশন নিতে আই ডোন্ট থিঙ্ক 2000 টাকা অনেক বেশি হয়ে যায়। আর 3000 ছিল, ইউ ক্যান ইউজ মাই প্রোমো কোড, সো আমাকে জানাইও কেউ যদি ইউজ করো। আর কারো যদি মনে হয় যে না আপু আমি ফাইন্যান্সের সাথে অ্যাকাউন্টিংটাও নিতে চাচ্ছি, সেটার জন্য আমাদের কাছে উপায় আছে। এখন আমি আর এইটা বিশ্লেষণ করব না, অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স, অ্যাকাউন্টিংটা কি পরিমাণ ইম্পর্টেন্ট। তোমরা যারা যারা মাহিম ভাইয়ের ক্লাস করছো জানো যে একদম ক্রয় কাকে বলে, বিক্রয় কাকে বলে, সবকিছু বুঝাবে, ঠিক আছে। আমরা কিন্তু অ্যাকাউন্টিং এখন 4 নাম্বার চ্যাপ্টারে আছি, লিটারেলি 1 2 3 শেষ, 4 আছি, এবং এরপরে আমরা ডাইরেক্ট হচ্ছে 9 নাম্বার চ্যাপ্টারে চলে যাব, যেটা হচ্ছে তোমাদের মেইন চ্যাপ্টার, বেসিক্যালি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। সেটাতেও তোমরা যদি, এই ক্ষেত্রে তোমাকে কোড ইউজ করতে হবে জাবেদা 27 ইউজ করলে তুমি 6000 টাকার এটা 3500-তে পেয়ে যাবা। বেসিক্যালি ফাইন্যান্স অ্যাকাউন্টিং তোমার 3000 একসাথে, এটার দাম 6000 ছিল, তোমরা 3500-তে পেয়ে যাবা।
সো যারা যারা ভর্তি হতে চাও আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো। চলে আসি হচ্ছে আজকের সেকেন্ড পার্টে। এর মধ্যে একজন হচ্ছে কয়েকবার জিজ্ঞেস করতে হচ্ছে আপু বই কোনটা ভালো হবে। আমার কাছে মনে হয় খালেকুজ্জামানেরটা ভালো, অক্ষরপত্র প্রকাশনের বইটাও ভালো। খালেকুজ্জামানের বইটা আমার কাছে থিওরির জন্য ভালো লাগে, অক্ষরপত্রের প্রকাশনীটা ম্যাথের জন্য ভালো। অ্যাপার্ট ফ্রম অল দিস আমি প্রেফার করি তুমি একটা গাইড কিনো যদি পসিবল হয়। আর যারা যারা আমাদের পেইড ব্যাচে আছো কিচ্ছু দরকার নেই, কারণ তোমরা জানো অলরেডি লেকচার শিটে আমরা 35 to 40 করে সিকিউ দিয়ে দিচ্ছি, সব বোর্ড সিকিউ। এমসিকিউ থাকতেছে 3 ধরনের, টপিক বেস থাকতেছে, তারপরে তোমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের কোশ্চেন হবে। আমরা তোমাকে কিন্তু শুধুমাত্র এইচএসসি তে ভালো করাইতে চাই না, আমরা চাই তোমরা একটা পাবলিকে চান্স পাও। বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি, বোর্ড কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি। আর এর বাদে যারা আছো মনে করো যে বই কিনতে চাচ্ছ, এই দুইটা বইয়ের মধ্যে দেখতে পারো। আর লেকচার অথবা পাঞ্জেরি এগুলা যে কোনোটা তুমি একটা গাইড বই কিনে নিতে পারো ফর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। আর যদি টেস্ট পেপার নিতে চাও সেটাও নিতে পারো। টেস্ট পেপার আগে সলভ করা খারাপ কিছু না, তুমি বোর্ডের কোশ্চেন গুলো আগে থেকে জানলা, তুমি রেকগনাইজ থাকলা, ফ্যামিলিয়ার থাকলা, এটা ভালো। ওকে, সো আমরা চলে আসি হচ্ছে আজকের সেকেন্ড টপিকে, অর্থায়নের স্বরূপ বা প্রকারভেদ। আমাদের এখান থেকে একটা কমন কোশ্চেন হচ্ছে আমাদের অর্থায়ন কয় ধরনের। অর্থায়ন হচ্ছে টোটাল 5 ধরনের: পারিবারিক, সরকারি, অব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসা অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন। আর মূলত আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যবসা অর্থায়ন। আমরা থ্রু আউট দ্য বুক পড়বো হচ্ছে ব্যবসা অর্থায়ন, যেখানে আবার কয়েক ধরনের হইতে পারে: এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়। চলে যাই হচ্ছে পারিবারিক অর্থায়নে। পারিবারিক অর্থায়নে বেসিক্যালি কি করা হয়, আয়ের উৎসগুলো চিহ্নিত করা হয়, ব্যয়ের কোথায় কোথায় ব্যয় করা উচিত হবে সেটা খুঁজে বের করা হয়, এবং জরুরি ভিত্তিতে টাকা খরচ করা হয়। পারিবারিক অর্থায়ন হচ্ছে পরিবারের আয়ের উৎস পরিমাণ নির্ধারণ করে সে আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হবে সেটা নির্ধারণ করাকে বোঝায়। ঠিক আছে, পরিবারেও কিন্তু আমাদের একটা অর্থায়ন থাকে। আমাদের ধরো যদি একজন বা দুইজন ওয়ার্কিং মেম্বার থাকে যারা ইনকাম করতেছে, তারা ধরলাম 50,000 টাকা নিয়ে আসতেছে একটা পরিবারে, এরপর সেখান থেকে তো গ্যাস, পানি, বিদ্যুৎ, বাড়ি ভাড়া আছে, খাবার, চিকিৎসা, এই কোথায় কোথায় খরচ করতে হবে, এই সবকিছু আমরা পারিবারিক অর্থায়নের মাধ্যমে করি। এবং এই ক্ষেত্রে আমাদের টার্গেট কি থাকে, পরিবারের সকলের প্রয়োজন মেটানো। এখন ধরো পরিবারে আমার লাগবে হচ্ছে একটা ল্যাপটপ পড়াশোনার জন্য, আর আমার ভাই হচ্ছে ধরলাম একটা ভিডিও গেম চাচ্ছে। ঠিক আছে, এখন তাহলে আমার পারিবারিক ভাবে বোঝাই যাচ্ছে আমার টাকাটা দিয়ে প্রথমে হচ্ছে ল্যাপটপ আসবে, এরপর যদি উদ্ধৃত টাকা থাকে ভিডিও গেম আসবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা জরুরি ভিত্তিতে খরচগুলো আগে পরিশোধ করি। বুঝতেই পারতেছো যে পড়ালেখার বিষয়টা বেশি জরুরি কম্পেয়ার টু ভিডিও গেম। ঠিক আছে, পারিবারিক অর্থায়ন জাস্ট এটুকুই। আচ্ছা, এরপরে পারিবারিক অর্থায়নে আমরা কোথার কোথার থেকে টাকা পাই? চাকরি, আত্মীয় স্বজন, পরিচিত ব্যক্তি, আরো অনেকগুলো সোর্স আছে যেখানে আমরা পারিবারিক অর্থায়ন থেকে টাকা পেয়ে থাকি। এরপরে চলে যাই হচ্ছে সরকারি অর্থায়ন, খুবই ইম্পর্টেন্ট। এটা সরকারি অর্থায়নটা তোমাদের একটু ডিফারেন্ট এবং এটা খুবই ইম্পর্টেন্ট। সরকারি অর্থায়ন হচ্ছে সরকার কোন কোন উৎস থেকে টাকা সংগ্রহ করে এবং কোথায় কোথায় এই টাকাটা ব্যয় করে, এই নিয়ে হচ্ছে আমাদের সরকারি অর্থায়ন। দেখি সরকারের বার্ষিক ব্যয় কোন খাতে কি পরিমাণ হবে এবং সেই অর্থ কোন উৎস থেকে সংগ্রহ করবে। একমাত্র সরকারি অর্থায়ন হচ্ছে একটু ডিফারেন্ট। সরকারি অর্থায়নে আগে ডিসাইড করা হয় ব্যয়, এরপর ডিসাইড করা হয় টাকাটা কোথা থেকে সংগ্রহ করব। অথচ আমি তুমি কি এটা করতে পারি বলো? আমি তুমি কি আগে ব্যয় নির্ধারণ করে পরে আয় নির্ধারণ করতে পারি? আমি তো তাইলে সেক্ষেত্রে ব্যয় নির্ধারণ করলে আমি 30,000 টাকার একটা বাজেট বের করব, আমার যা যা কেনা দরকার, যেখানে যেখানে ঘুরতে যাওয়ার সবকিছু আমি একসাথে, আমি পারলে একটা ফরেন ট্রিপও অ্যাড করে দিব। তারপর আমি ইনকামে যেয়ে দেখবো যে না আমার তো ফুলফিল হচ্ছে না। এটা আমাদের পক্ষে সম্ভব না, ব্যবসার পক্ষেও সম্ভব না, একমাত্র সরকারের পক্ষে সম্ভব। সরকার আগে চিন্তা করে এই বছর আমি কি কি ব্যয় করব। ধরলাম সরকার এবার চিন্তা করলো এই বছর হচ্ছে আরেকটা হয়তো মেট্রো রেল করবে, তারপরে একটা হচ্ছে ধরলাম ফ্লাইওভার করবে, তারপরে দেশের শিক্ষা খাতে কিছু খরচ করবে, এরকম আরো অনেক কিছু থাকতে পারে। সো এখান থেকে আমার বাজেট দাঁড়াইলো হচ্ছে, আমি খুব কমই বললাম, 100 কোটি। ঠিক আছে, 100 কোটি হচ্ছে তোমার এই বছরের খরচ। এবার সরকার কি করবে? এই টাকাগুলো কোথা থেকে কালেক্ট করা যায় সেটা খুঁজবে। সো সরকারি অর্থায়নের ক্ষেত্রে আগে দেখবো কি কি খরচ আছে, খরচের অ্যামাউন্টটা ডিসাইড হয়ে গেলে এরপর আমি আমার টাকাগুলা কোথা থেকে পাবো এই জিনিসটা চিন্তা করব।
কোথা থেকে পাইতে পারি টাকা? ইনকাম ট্যাক্স অথবা আয়কর, মূল্য সংযোজন কর, উৎপাদন শুল্ক বা এক্সাইজ ডিউটি, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ট্রেজারি বিল। এগুলা হচ্ছে সরকারের টাকা কালেক্ট করার উৎস। যাদের যাদের লেখা নাই একটু লিখে ফেলো। সরকার কই থেকে টাকা পায়? সরকার ইনকাম ট্যাক্স থেকে টাকা পায়, ভূমি কর থেকে টাকা পায়, মূল্য সংযোজন কর বা যেটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলতেছি হচ্ছে ভ্যাট। এটার ফুল মিনিং হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। যেটা তোমরা স্বপ্ন বা ইসে বাজার করতে গেলে যে তোমরা ট্যাক্সটা দাও, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটাও কার কাছে যায়? সবকিছু সরকারের কাছে যায়। ঠিক আছে, প্রথমে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করে সে অনুযায়ী তহবিল সংগ্রহ করা হয় সরকারি অর্থায়নে। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন হচ্ছে সরকারি অর্থায়নের উৎস কি, উদ্দেশ্য কি? তোমার কি মনে হয় সরকারি অর্থায়ন কেন করা হয়? সরকারি অর্থায়ন করা হয় জনকল্যাণের জন্য, অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে সমাজ কল্যাণ। সরকারের কিন্তু প্রফিট করার কোনো চিন্তা থাকে না, সরকার কিন্তু প্রফিট করতেও চায় না, সরকার চায় হচ্ছে জনগণের কল্যাণ করতে। ওকে, সো এই ছিল হচ্ছে সরকারি অর্থায়ন। আরেকবার হচ্ছে একটা ক্লাস চেক, কারা কারা সরকারি অর্থায়ন আর পারিবারিক অর্থায়নটা বুঝছি, যারা একটা থামস আপ দিয়ে দিব জাস্ট কমেন্টে। সবাই জাস্ট একটা দ্রুত থামস আপ দিয়ে দিব যে আপু গট ইট, আমরা এর পরেরটাই যেতে পারি। কারণ তোমাদেরকে আজকে আমার টার্গেটই হচ্ছে দুইটা টপিক বোঝানো, একটা হচ্ছে অর্থায়নের এই স্বরূপ বুঝাবো, আর একটা হচ্ছে অর্থায়নের 3টা নীতি বুঝাবো। সো আমাকে একটু জানাও এই পর্যন্ত বুঝছি কিনা, তাহলে আমরা এর পরেরটাতে চলে যাব। আমি কমেন্টের জন্য অপেক্ষা করছি। আমি দেখতে পাচ্ছি কেউই কমেন্ট করছে না, আসলে তোমরা কি আছো? আর একটু পরে আসে আসলে কমেন্ট গুলো, এই একটা সমস্যা। পড়শি, শিখা, মিথিলা সবাই বলতেছে গট ইট। ওকে, ভেরি গুড। তার মানে এই কয়টা থেকে আমি ধারণা নিলাম যে তোমরা বুঝতে পারছো। মুভিং টু দা নেক্সট ওয়ান, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটা? যারা হচ্ছে ব্যবসায়ী নয়, যারা হচ্ছে মুনাফা অর্জনের জন্য ব্যবসা করে না, যেরকম হসপিটাল, ক্লাব, মসজিদ, মন্দির, এগুলা কি অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে পারি এদেরকে আমরা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত নয় এমন প্রতিষ্ঠানকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। এখন এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি থাকে? বেসিক্যালি সেবা প্রদান করা। এদের উৎস কিন্তু প্রফিট না, নট প্রফিট, নট জনকল্যাণ। এদের উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান করা। শিক্ষা আমাদেরকে সেবা প্রদান করে, হাসপাতাল আমাদেরকে এক ধরনের সেবা প্রদান করে। ঠিক আছে, এরপরে আর হচ্ছে কি কি থাকে? সেবা প্রদান, ক্লাব থাকে, ক্লাবও কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে। সবকিছু এগুলো আমাদের সেবার জন্য। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আপু এটা তো কোনো ধরনের প্রোডাক্ট সেল করে না, তাহলে ওরা টাকা কোথা থেকে পায়? ওরা টাকা পায় হচ্ছে সরকার এদেরকে মাঝে মধ্যে অনুদান দেয়, সদস্যদের চাঁদা। ক্লাবে, তোমরা ক্লাবে দেখবা প্রায় হচ্ছে সদস্যদের টাকা সংগ্রহ করা হয়। সদস্যদের টাকা, এটা কি হিসেবে? এটা হচ্ছে তোমাদের চাঁদা হিসেবে সংগ্রহ করা হয়। ওকে, সো সদস্যদের চাঁদা এবং সরকারি অনুদান, এগুলা কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস হতে পারে। এরপর চলে আসে আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়ন কি? যেখানে বেসিক্যালি আমরা আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে কথা বলবো। ইন্টারন্যাশনাল যে ফাইন্যান্সিং, সেখানে আমরা কথা বলি হচ্ছে একটা দেশের আমদানি ও রপ্তানি নিয়ে, বৈদেশিক মুদ্রার বিনিময় ইত্যাদি নিয়ে। ঠিক আছে, এখানে টাকা কোথা থেকে আসে? সরকারি ও বৈদেশিক বিভিন্ন উৎস থেকে অর্থায়ন করা হয়। আন্তর্জাতিক অর্থায়নটা খুবই সহজ, এখানে বেসিক্যালি আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্টের টপিক গুলো এখানে আলোচনা করা হয়। ঠিক আছে, এখন আমাদের যদি ইম্পোর্ট বেশি হয়, এক্সপোর্ট কম হয়, আমরা কিন্তু ঘাটতিতে থাকি। ঠিক আছে, এটাকে যদি আমরা এভাবে বলি, ইম্পোর্ট, ধরো আমরা ইম্পোর্ট বেশি করছি আর এক্সপোর্ট হচ্ছে কম করছি, তার মানে আমরা এখন বৈদেশিক মুদ্রার ঘাটতিতে আছি, আমরা এটাকে বলতে পারি আমাদের ঘাটতি। আর যদি ইম্পোর্ট কম হয় আর এক্সপোর্ট বেশি হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারি উদ্বৃত্ত। ওকে, সো আমাদের জন্য কিন্তু এইটা ভালো, আমাদের জন্য এইটা ভালো যে আমরা বাইরের দেশ থেকে প্রোডাক্ট কম আনতেছি, বাট আমরা বাইরের দেশে প্রোডাক্ট পাঠাচ্ছি হচ্ছে বেশি। এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। এই সবকিছু হচ্ছে আন্তর্জাতিক অর্থায়নে আলাপ আলোচনা করা হয়। এইবার
আমাদের জন্য ইম্পর্টেন্ট কোনটা? আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় অর্থায়ন কি? ব্যবসায় অর্থায়ন হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, তহবিল সংগ্রহ, বিনিয়োগ, বন্টন ইত্যাদি। মানে তোমরা অর্থায়ন বলতে যা কিছু পড়ছো এভরিথিং হচ্ছে তোমাদের কিসে আসবে? ব্যবসায় অর্থায়নের মধ্যে আসবে। এবং ব্যবসায় অর্থায়নের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। এখন তাহলে আমি শর্টে তোমাদেরকে তিনটা জিনিস মনে করাই। প্রথমটা হচ্ছে সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য কি? সমাজ কল্যাণ অথবা জনকল্যাণ। অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি? সেবা প্রদান করা। আর ব্যবসায় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। আর ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে তুমি টাকা কোথা থেকে কালেক্ট করতে পারবা? তুমি লোন নিতে পারবা, তুমি শেয়ার বিক্রয় করতে পারবা, বন্ড বিক্রয় করতে পারবা, ডিবেঞ্চার বিক্রয় করতে পারবা। এগুলা বিক্রয় করে তুমি জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করতে পারবে। ওকে, ঠিক আছে আপু, স্লাইডটা কোন গ্রুপে পাবো? এভরি গ্রুপে। ইয়েস, এভরি গ্রুপে পেয়ে যাবা। এইটা হচ্ছে আমি তোমাদেরকে আফটার ক্লাস তোমাদেরকে একটা ভিডিও দিয়ে তোমাদেরকে বলে দিব না, কমেন্টে দিয়ে দিব না, লিংক দিয়ে দিব না, তোমরা এই স্লাইডটা পেয়ে যাবা। ওকে, ঠিক আছে। এবার চলে আসি হচ্ছে ব্যবসা অর্থায়ন গেল। ব্যবসা অর্থায়ন আমাদের তিন ধরনের, এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী। আশা করি তোমরা যারা যারা ম্যানেজমেন্ট পড়া শুরু করছো তারা এক মালিকানা, অংশীদারি এগুলো অলরেডি পড়ে ফেলছো, ঠিক আছে। এরপর এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে সবাই লিখে দাও। 35 জন আসো, লিখো কমেন্টে কোন অর্থায়নে আগে ব্যয় পরে আয় নির্ণয় করা হয়। অর্থায়ন আমরা কয়টা পড়ছি? প্রথমত পড়ছি হচ্ছে পারিবারিক, দেন পড়ছি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান পড়ছি, অব্যবসায়ী প্রতিষ্ঠান পড়ছি, সরকারি অর্থায়ন পড়ছি, আর হচ্ছে লাস্টে আচ্ছা সবাই একটু দ্রুত আচ্ছা রিয়াদ কি জিজ্ঞেস করতেছে? অলরেডি ওর কোশ্চেন উপরে চলে গেছে, আমি একটাই দেখতে পাচ্ছি। রিয়াদ তোমার সমস্যা কি? ওকে আপু, রিয়াদ আচ্ছা, কোনো যদি আউট অফ টপিক কথা হয়ে থাকে তাহলে এটা আমরা এখন বলবো না, ঠিক আছে। কারণ হচ্ছে আমি তোমাদেরকে নর্মালি আমার হচ্ছে বিরক্ত লাগে না, আমি তোমাদের মোটামুটি সব কথাই শুনি এবং তোমরা জানি কমেন্ট করো, অনেক সময় নিয়ে কমেন্ট করো, ঠিক আছে। সো আমি চেষ্টা করি মেজরিটি রিপ্লাই দেওয়ার, বাট আমি তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলে নিছি ফর আ পার্টিকুলার টাইম বিং আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখবো না, আমি হচ্ছে পড়াবো। কারণ আমি পড়াইতে আসছি, আমি আগে তোমাদেরকে পড়াবো, এরপরে হয়তো তোমাদের অন্যান্য কথা ইন কেস আমার কাছে লাস্টে সময় থেকে যায়, তোমাদের কাছে থাকে, সেক্ষেত্রে আমরা শুনবো, ঠিক আছে। সো আমি আপাতত ক্লাস রিলেটেড কমেন্ট দেখতেছি, সেটা হচ্ছে সবার অ্যান্সার ঠিক আছে যারা যারা সরকারি অর্থায়ন বলছো। সরি আমি আসলে নামগুলো পড়তে পারলাম না, কজ তোমাদের অন্য কথায় চলে গেছো, বাট তোমাদের সবার অ্যান্সার ঠিক আছে। অ্যান্সার জুড়ে একটু দেখে নিই, সরকারি অর্থায়ন। সো ওকে, রিয়াদ আবার বলছে ওকে আমি জিনিসটা পড়ছি, বাট রিয়াদ তোমার কি আমাকে ক্লাসে এটা বলার কথা? ইউ আর নট সাপোজ টু সে দিস ইন ক্লাস, রাইট? আর যখন দেখতেছো যে আপু পড়াচ্ছি তার মানে হচ্ছে আমি একটা কাজ করতেছি, এটার মাঝখানে তুমি যদি স্প্যামিং করো বারবার একই কমেন্ট দিয়ে, এটার কোনো মানে সেন্স মেক করে না, ঠিক আছে। বাকি তোমার যদি মনে হয় যে না ক্লাস করবা না, ইফ ইউ হ্যাভ আ প্রবলেম উইথ দ্যাট, ঠিক আছে, সো সেক্ষেত্রে তুমি ক্লাস নাও করতে পারো। এখানে কিন্তু আমার কিন্তু তোমাদেরকে জোর করে ক্লাস করানোর কিছু নেই। আমি যখন ভালো পড়াই তোমরা এখানে পড়তে আসো, ফোকাস অন পড়াশোনা, ঠিক আছে। এর বাদে আমি আর এখন এটা নিয়ে আচ্ছা কেউ হচ্ছে ওকে এটা নিয়ে কিছু বললেও না, তোমরা হচ্ছে পড়তে আসছো। আমি চাই না তোমরা দেখো আমি তোমাদেরকে এই যে 6:30 থেকে 8টা পর্যন্ত 1.5 ঘন্টা সময় পড়াচ্ছি, এটা আমার দায়িত্ব, ঠিক আছে। কিন্তু তোমরা এখানে ফ্রিতে ক্লাস করতে আসছো, সো তোমরা যদি এই টাইমটা যদি অন্য কারো কথার কমেন্টে রিপ্লাই দাও এসেই করো, এটা কিন্তু তোমাদের টাইম লস হয়, ঠিক আছে। সো দরকার নাই, ইগনোর ওর কথা, বাকি হচ্ছে তোমরা ফোকাস করো যাতে অ্যাটলিস্ট আজকের ক্লাস থেকে কিছু একটা নিয়ে বের হইতে পারো। আমি চাই যে তোমরা যাতে অর্থায়নের এই টপিকটা, ঠিক আছে, এটা আর হচ্ছে এরপরে যে নীতি পড়াবো এটা যাতে তোমরা আজকে একটা সিকিউ অ্যান্সার করতে পারো। আচ্ছা আপনি তো শুনছেন না, আমি তো শুনতে হইলে তো অবশ্যই আমাকে কমেন্টের দিকে দেখতে হবে, আর আমি তো এর মধ্যখানে পড়াচ্ছিলাম। আচ্ছা ওকে, সো আমি আসলে আমার মাথা গরম হওয়ার আগে আমি আর কমেন্টের কোনো রিপ্লাই না দিই, লেটস মুভ অন, আমরা পড়ি। কজ আমি চাচ্ছি না এখানে যে আমার 34 জন আছে, আমার বাকি 33 জন মেম্বারের যাতে টাইমের ক্ষতি হয়, ঠিক আছে। টাইম অনেক ভ্যালুয়েবল, তোমরা 1.5 ঘন্টা আমাকে সময় দেওয়া এটা আমার জন্য অনেক বড় বিষয়। ওকে, সো আমরা চলে যাই হচ্ছে এরপরে আমি জাস্ট এমসিকিউ গুলো বলে যাই যাতে আমরা হচ্ছে অর্থায়নের যে নীতিগুলো ওইটা একটু ভালো করে পড়তে পারি, ঠিক আছে। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি এটা আমরা জানি, এটা হচ্ছে সমাজ কল্যাণ, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি জনকল্যাণ, সেম কথা। এরপরে সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য কি? সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ,
এরপরে সরকারি অর্থায়ন সর্বাগ্রে বিবেচ্য বিষয় কি? সরকারি অর্থায়ন বেসিক্যালি কি বিবেচনা করে? প্রথমে বিবেচনা করে হচ্ছে ব্যয়। আচ্ছা, দেখো এখানে সর্বাগ্রে বলতে অনেকের এটা কঠিন লাগতে পারে। এটা হচ্ছে সর্বাগ্রে মানে হচ্ছে সবার প্রথমে, ঠিক আছে? সর্বাগ্রে মানে হচ্ছে সবার প্রথমে। তো সরকারি অর্থায়ন সবার প্রথমে কি বিবেচনা করে? সবার প্রথমে ব্যয় বিবেচনা করে। ওকে, নিচের কোনটি সরকারি অর্থায়নের উৎস বহির্ভূত? এটা তোমরা বলো 10 নাম্বারটা। কোনটা সরকারি অর্থায়নের উৎস না? আয়কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, শেয়ার বিক্রয়। কোনটা সরকারি অর্থায়নের টাকা কালেক্ট করার উৎস না? 10 নম্বরটার অ্যান্সার বলো সবাই। সবাই হচ্ছে 10-এর অ্যান্সার বলবো। 9B, ইয়েস 9, যারা যারা বি বলছো ঠিক আছে। নিচের কোনটি সরকারি অর্থায়নের উৎস বহির্ভূত? তার মানে সরকারি অর্থায়নের উৎস নয় কোনটা? আয়কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক নাকি শেয়ার বিক্রয়? এটার মধ্যে কোনটা থেকে সরকার টাকা কালেক্ট করতে পারে না? বহির্ভূত চাইছে কিন্তু। ওকে, এইটা হচ্ছে তোমরা বলতেছো 10, ওকে 10D। আচ্ছা ঠিক আছে, 10D শেয়ার বিক্রয়। আচ্ছা, মেয়াদ ভিত্তিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা হয়? এটা হচ্ছে 3 ভাগে। এটা এখনো পড়াই নাই। মেয়াদ ভিত্তিতে হচ্ছে অর্থায়ন 3 ধরনের, স্বল্প, মধ্য, দীর্ঘ, ঠিক আছে? এরপরে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয়। আচ্ছা, অনেকেই হচ্ছে কুইজ চাচ্ছ, তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কুইজ দিয়ে ফেলতে পারি। আগেই তাহলে অ্যান্সার না বলি। ওকে, তাহলে আমি হচ্ছে তোমাদের একটা কুইজ দেই। কোশ্চেন হচ্ছে বোর্ডে থাকবে। ওকে, আমি হচ্ছে তোমাদের কুইজটা সেট করে ফেলছি। সো কুইজটা হচ্ছে খুব সুন শুরু হয়ে যাবে। কুইজের কোশ্চেন হচ্ছে এর পরেরটা, এমসিকিউর 12 নাম্বারটা হচ্ছে তোমাদের কুইজের কোশ্চেন। ঠিক আছে? সো অনেকে আচ্ছা, বাকিটা বলো, সমস্যা নেই। বাকিটা বলো, আমি কিন্তু এখনো কারেক্ট বা কিছু বলি নাই। সো কুইজ কিন্তু চলতেছে। 12 নাম্বার, দিস ইজ দ্য কোশ্চেন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে অর্থায়ন হয় তাকে কি বলে? এটা কি ব্যক্তিগত অর্থায়ন বলে, সরকারি বলে, ব্যবসায় বলে নাকি অব্যবসায় বলে? কুইজ কিন্তু অনগোয়িং। যারা যারা অ্যান্সার দিবা দ্রুত কিন্তু তোমাদের দেখো একদম ইন্টারফেসেই কুইজটা চলে আসছে। আমি দেখতে পাচ্ছি মাত্র একজন অ্যান্সার করছে, 3 জন অ্যান্সার করছে, 4 জন অ্যান্সার করছে। আপু কোশ্চেন দেখতেছি না। কোশ্চেন হচ্ছে স্ক্রিনে, কোশ্চেন হচ্ছে স্ক্রিনে। যেহেতু আমি এখন হুটহাট কুইজ দিচ্ছি, এটা কিন্তু তোমরা পড়লে পাবা না। এই স্ক্রিনেরটা 12 নাম্বারটার অ্যান্সার দিবা। দেখো কোশ্চেন হিসেবে লেখা আছে 12। এটা কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কি আমি ব্যক্তিগত অর্থায়ন করি, সরকারি অর্থায়ন করি, ব্যবসায় অর্থায়ন করি নাকি অব্যবসায় অর্থায়ন করি? ওকে, তো 19 জন অ্যান্সার দিছে। সি, বি বলছে একজন, ডি বলছে একজন। সো আমি অ্যান্সার বলে দিই, ঠিক আছে? প্রমির হচ্ছে পোল ডান, প্রমির হচ্ছে র্যাঙ্ক 1, ভেরি গুড। অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে ব্যবসা অর্থায়ন। সো 90.48% যা বলছো সবারটা ঠিক আছে। ফাইজা হচ্ছে র্যাঙ্ক 5 এ। ফাইজা, তোমার কিন্তু আমার নাম, আমরা সেম সেম, সো তোমার কিন্তু র্যাঙ্ক একদম প্রথম দিকে থাকা লাগবে, বুঝছো? যেহেতু আরেক ফাইজা আপু পড়াচ্ছে। ওকে, সো এখানে একটু আমরা শর্টে একটা ছোট্ট জিনিস দিয়ে দিই। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ, আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে সেবা প্রদান, আর ব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। তিনটাই ক্লিয়ার? এরপরে একই কথা। সো আমরা জানি তোমরা এতক্ষণ ধরে যারা ছিল তারাই আছো। সো তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে এবং আগামীতে তোমাদের 8 মাসের জার্নি, আমরা কিন্তু 8 থেকে 10 মাসের মধ্যে পুরো এইচএসসির 21টা চ্যাপ্টারই শেষ করে ফেলবো। সো তোমরা যদি জার্নি কন্টিনিউ করতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের ফাইন্যান্সের কোর্সে চলে আসতে পারো। আর যারা মনে হচ্ছে আজকের পর ভর্তি হবা, ডোন্ট বি লেট, আজকেই ভর্তি হয়ে যাবা ফাইজা এইচএসসি 27 ইউজ করে। তাহলে কিন্তু তোমরা রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবা। আর এমন যদি হয় যে কেউ আজকে ভর্তি হইছো এন্ড বুঝতেছো না যে আপু কিভাবে আগাবো, 3rd চ্যাপ্টার রানিং, জাস্ট আমাকে একটা নক দিবা, আমি তোমাকে ডিটেলসে জাস্ট তোমার আগামীতে তোমার প্রিপারেশনটা আগামী ফর 15 days কি হওয়া উচিত, যাতে তুমি অলরেডি যারা কোর্সে আছে তাদের সাথে মিলায়ে চলতে পারো।
তাহলে সেটা আমি তোমাদেরকে সুন্দর মতো বুঝাই দিব, আর ওইভাবে আপডেটও নিব, সো তুমি কোপ আপ করতে পারবা ইজিলি। আর যদি অ্যাকাউন্টিং ফিনান্স দুইটাই মাহিন ভাইয়ের ক্লাস করতে চাও, তোমাদের অ্যাকাউন্টিং এ কিন্তু আজকে তোমাদেরকে একটা নিউজ দেই, তোমাদের কিন্তু অ্যাকাউন্টিং এ আজকে একটা নতুন ইনস্ট্রাক্টর জয়েন করছে, খুব সুন তোমাদের ক্লাস নিবে। সো ভাইয়ার কিন্তু একটা খুব বড় সড়ো একটা রিগোরিয়াস প্রসেসের মধ্য দিয়ে সে 10 মিনিটে জয়েন করছে। আমরা চাচ্ছি তোমাদের জন্য মাহিন ভাই সাইদ ভাইয়ের পাশাপাশি যাতে আরো বেস্ট কয়েকজন টিচার নিয়ে আসা যায়, ঠিক আছে? সো এটা তোমাদের আজকে জাস্ট আমি ক্লাসের স্টুডিওতে আসার আগেই ভাইয়া অনবোর্ডিং হয়েছে, এইচআর টিম থেকে অনবোর্ড করা হয়েছে এবং সে আমাদের ফ্লোরে দেখা করতে আসছিল। সো খুব সুন আশা করি তোমরা কিন্তু আগামী বছর ক্লাসও পেয়ে যাবা। এরপরে আজকের মেইন টপিক, যেটা পড়ানোর জন্যই আমি আসলে আসছি, আমার আজকে টার্গেটে ছিল তোমাদেরকে দুইটা জিনিস পড়াবো, একটা হচ্ছে অর্থায়নের স্বরূপ পড়াবো, আর একটা হচ্ছে অর্থায়নের এই তিনটা নীতি পড়াবো। প্রথমে দেখো তিনটা নীতি আছে, এইটাতে আমি হচ্ছে যতবার স্টার মার্কস দেই ততবারই কম। আমার মনে হয় আমি যেই কয়টা স্টার দিব আরো সেই কয়টা স্টার বাকি থেকে যাবে। আর তোমরা জিজ্ঞেস করছো হচ্ছে যে ক্লাসগুলো করবো সব ক্লাস আপু কোর্সে 8 থেকে 10 পরে, ইয়েস অবভিয়াসলি ক্লাসগুলো থাকবে, ক্লাসগুলো তোমাদের এইচএসসি এর আগ পর্যন্ত থাকবে। এবং তোমরা মানে যদি আমরা ক্লাসগুলো না দিই আসলে বেসিক্যালি লাভটা কি বলো? তুমি 8-10 মাসে পড়ার পর যদি আর এরপর তোমার মনে থাকলো না, আর তুমি 8-10 মাস পরেও তো অনেক কলেজের পরীক্ষা দিব, তো তোমাদের জন্য সুবিধা যেটা কলেজে বললো 3-8-9, তুমি সুন্দর মতো তোমার রেকর্ড ক্লাসে যে 3-8-9 এর ক্লাসগুলো দেখে একবার রিক্যাপ করে ফেলতে পারবা। সো ক্লাসের জন্য তোমরা এইচএসসি এর আগ পর্যন্ত অ্যাক্সেস থাকবে, কোনো টেনশনের কারণ নাই। ওকে, তো আমাদের এই তিনটা নীতির প্রথম হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার, তারল্য বনাম মুনাফা নীতি, পোর্টফোলিও বৈচিত্র্য নীতি। এখানে সবচেয়ে ইজি হচ্ছে পোর্টফোলিওটা, ঠিক আছে? সো আমরা একটা একটা করে দেখি। প্রথমে হচ্ছে ঝুঁকি এবং মুনাফার হারের নীতি। এইখানে পড়াশোনা বাদ, তোমাকে আমি একটা নর্মাল জিনিস বোঝাই। আমরা জানি, আমরা একটা কথা শুনছি না, মোর রিস্ক, তুমি যত বেশি রিস্ক নিবা মোর গেইন, মোর রিস্ক মোর গেইন। তার মানে কি, যত বেশি তুমি ঝুঁকি নিবা তোমার পাওয়াটাও তত বেশি, ঠিক আছে? যত বেশি ঝুঁকি নিব আমার পাওয়াটাও তত বেশি। তার মানে ঝুঁকি এবং মুনাফার মধ্যে তাহলে সম্পর্ক কিরূপ হবে? তুমি যদি ঝুঁকি বেশি নাও তোমার প্রফিটও কিরকম হবে? বেশি হবে। সো আশা করি এরপর থেকে এই লাইন মোর রিস্ক মোর গেইন থেকেই তুমি মনে রাখতে পারবা ঝুঁকি এবং মুনাফার মধ্যে সম্পর্কটা হচ্ছে পজিটিভ। দ্যাট মিনস ঝুঁকি বাড়লে মুনাফা বাড়বে, ঝুঁকি কমলে মুনাফা কমবে, এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে পজিটিভ। দেখো বিনিয়োগ যত ঝুঁকিপূর্ণ হবে মুনাফার হার তত বেশি হবে। আর আশা করি আমরা এতক্ষণে সব থেকে, হ্যাঁ ফাইজা বলছে হ্যাঁ এখান থেকে সবচেয়ে বেশি সিকিউ আসছে, এবং আমি কনফার্ম বলেই দিতে পারি তোমাদের কলেজের পরীক্ষা, টেস্ট, প্রি টেস্ট, মেইন পরীক্ষা সব জায়গায় এটা থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? এরপরে বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফা, তোমরা আশা করি ঝুঁকি সবাই বুঝো, যে আমি যেটা এক্সপেক্ট করতেছি সেটা না হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। যেরকম ধরো আমি হয়তো পরীক্ষায় 95 পাওয়ার এক্সপেক্ট করতেছি, আমি পাইলাম হচ্ছে 90, এই যে 5 আমি কম পাইলাম এইটা হচ্ছে আমার ঝুঁকি। আমি যদি এবার মুনাফার হারের কথা বলি, একটা মানে একদম বিজনেসের যদি উদাহরণ দেই, সেই ক্ষেত্রে ধরো আমি একটা প্রজেক্ট থেকে 15% প্রফিট করার চিন্তা করতেছি, এটা আমার এক্সপেক্টেড, এটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সপেক্টেড। এখন আমার রিয়েল টাইমে আমি করলাম হচ্ছে 12% প্রফিট, তাহলে এইখানে আমার কি 3% একটা ঘাটতি আছে না? এটা আমার প্রত্যাশিত, এটা আমি পাইছি, এই দুইটা ডিফারেন্সই হচ্ছে আমার ঝুঁকিটা সৃষ্টি করে। সো ঝুঁকির উৎস কি? ঝুঁকির উৎস হচ্ছে, আচ্ছা ঝুঁকির উৎস হচ্ছে যে আমার প্রত্যাশিত যায়, এই যে এক্সপেক্টেড 15 আর প্রকৃত ফলাফল যে 12, এটা কম হওয়ার কারণে তৈরি হয় হচ্ছে ঝুঁকি, ঠিক আছে? এবার সো আমরা আশা করি ঝুঁকিটা বুঝতে পারছি, যে আমি যা এক্সপেক্ট করতেছি সেটা থেকে আমি যা পাইছি সেটা যদি ডিফারেন্ট হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ঝুঁকি। আর ঝুঁকি যত বেশি নিবা আমার মুনাফা তত বেশি হবে। এবার একটা লাইন একটু খেয়াল করো, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ঝুঁকি প্রিমিয়াম বা রিস্ক প্রিমিয়াম। বিনিয়োগকারীরা অতিরিক্ত ঝুঁকি গ্রহণের জন্য যে অতিরিক্ত মুনাফা প্রত্যাশা করে তাকে ঝুঁকি অধিহার বলে। তার মানে দেখো তুমি এক্সট্রা ঝুঁকি নিবা, কেউ একজন একটা সরকারি বন্ড কিনবে আর কেউ একজন একটা বড়সড় কোম্পানির হচ্ছে কি বলে শেয়ার কিনলো, তাহলে বলো ট্রেজারি বন্ডে হচ্ছে ঝুঁকি নাকি শেয়ারে ঝুঁকি? অবশ্যই শেয়ারে ঝুঁকি।
সো যদি শেয়ারে ঝুঁকি হয় তাহলে তুমি কিছু বেশি এক্সপেক্ট করো, রাইট? যে তুমি যেহেতু ঝুঁকি বেশি নিচ্ছ, তোমার ইনকামটাও কি হওয়া উচিত, বেশি হওয়া উচিত। এটা যদি আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, ধরলাম কোনো একজন ব্যক্তি ট্রেজারি বন্ড, ঠিক আছে, ট্রেজারি বন্ডে বিক্রয় করছে, সরি ট্রেজারি বন্ড ক্রয় করছে, আর একজন হচ্ছে একটা কোম্পানির সাধারণ শেয়ার ক্রয় করছে। এখন ট্রেজারি বন্ড থেকে তোমার আয়ের হার হচ্ছে 10%, আর এইটা থেকে না, ট্রেজারি বন্ডে তোমার ঝুঁকি হচ্ছে 10%, শেয়ার বাজারে তোমার ঝুঁকি হচ্ছে 25%। তাহলে দেখো এইটা যদি তোমার রিস্ক হয়, তোমার রিটার্নটাও কিরকম হওয়া লাগবে, প্রফিটটাও এখান থেকে অবশ্যই বেশি হবে, বন্ড থেকে কম হবে। বন্ড থেকে ধরো যদি 15% হয়, অবশ্যই এখানে তোমার 35% হওয়া উচিত। কেন? কারণ তুমি এখানে কি করছো, ঝুঁকি বেশি নিচ্ছ। ট্রেজারি বন্ডে ঝুঁকি 10%, তোমার ইনকাম হচ্ছে 15%, আর শেয়ারে তোমার 25% হচ্ছে ঝুঁকি। তাহলে অবশ্যই তুমি কি বেশি এক্সপেক্ট করো। তাহলে এই যে 10% তুমি বেশি এক্সপেক্ট করো, সেইটাকে আমরা বলতেছি হচ্ছে ঝুঁকি অধিহার, ঠিক আছে? সেটাকে আমরা বলতেছি ঝুঁকি অধিহার। ওকে, এরপরে আমরা কিন্তু আগে এই লাইনটা বলে ফেলছি, ঝুঁকি ও মুনাফার মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। এই যে পজিটিভ, ঝুঁকি বেশি মুনাফা বেশি, ঝুঁকি কম মুনাফা কম। সরকারি বন্ডে বিনিয়োগ হচ্ছে ঝুঁকি মুক্ত বিনিয়োগ, কারণ সরকারি বন্ডে সুদের হার নির্দিষ্ট থাকে। এই যে এটাকে বলা হচ্ছে আমার ঝুঁকি মুক্ত বিনিয়োগ। কিছু কিছু বিনিয়োগ আছে যেখানে তোমার কোন রকমের ঝুঁকি লাগে না। এটার একটা জ্বলজ্বন্ত উদাহরণ হচ্ছে সরকারি ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল। এগুলাতে তোমার তেমন কোনো ঝুঁকি নাই, সো এগুলাকে বলা হচ্ছে ঝুঁকি মুক্ত আয়। আরেকটা হচ্ছে ধরো ব্যাংকে টাকা রাখলে, তোমরা কিন্তু শুনছো অনেকেই ব্যাংকে টাকা রাখে, ঠিক আছে? সো ব্যাংকে টাকা রাখলেও কিন্তু সেখানে কোনো ধরনের ঝুঁকি নাই, দ্যাটস ওয়াই তোমার ইন্টারেস্ট রেটটাও খুবই ছোট বা অল্প। এবার আসো আমরা চিত্রের সাহায্যে বুঝি, এটা তোমরা বইয়ে চিত্র কম বেশি সবাই দেখছো। এই বরাবর হচ্ছে আমার রিস্ক, এই বরাবর হচ্ছে প্রফিট। আমরা কি বলছি, রিস্ক বাড়লে প্রফিট বাড়বে। প্রথমত একটা জিনিস বুঝি, এই যে এখানে একটা দেখো ঝুঁকি মুক্ত মুনাফার হার দেওয়া আছে, এইটা হচ্ছে যতটুক তুমি ঝুঁকি না নিলেও ইনকাম করবা, যতটুক তুমি ঝুঁকি না নিলেও ইনকাম করবা, এইটাকে বলা হচ্ছে ঝুঁকি মুক্ত মুনাফার হার। এরপর তুমি যদি ঝুঁকি এইখানে নাও, এই যে এই পর্যন্ত যদি তোমার ঝুঁকি থাকে, তাহলে এইখান থেকে উপরে যদি যাই, এই যে এই পয়েন্টে তোমার দেখো, এই পয়েন্টে তোমার এখানে মুনাফার হার ধরলাম, এটা 10, এটা 20, এইটা 30, ওকে? আর এইটা হচ্ছে 5% ঝুঁকি নিলে, এইটা 10% ঝুঁকি নিলে, এইটা 15% ঝুঁকি নিলে, ঠিক আছে? তো তুমি দেখো যখন তুমি ঝুঁকি বাড়াচ্ছ তোমার কিন্তু মুনাফা বাড়তেছে। আবার ধরো আমরা এই বরাবর হচ্ছে আমি ঝুঁকি নিচ্ছি, তাহলে আমরা যদি উপরের দিকে যাই এই বরাবর আটকাচ্ছি, বা ধরো এটাকে আমরা এই বরাবর ধরি, তাহলে এই যে, ঠিক আছে? সো এটা দ্বারা কি বোঝায় আমরা, আচ্ছা আপু একটু স্লো পড়ান, ওকে ওকে, আমি এই জিনিসটা আরেকবার এক্সপ্লেন করি। আচ্ছা আমি এটা মুছে দেই, তোমাদেরকে আরেকবার বলি, কারণ এই চিত্রটা তোমরা যদি একটু একে বুঝাইতে পারো তাহলে কিন্তু অনেক ভালো হয়। ঝুঁকি প্রথমত বুঝো হচ্ছে ঝুঁকি এবং মুনাফার হারের মধ্যে ধনাত্মক সম্পর্ক। ঝুঁকি বাড়লে মুনাফা বাড়বে, ঝুঁকি কমলে মুনাফা কমবে, ঠিক আছে? এখন দেখো আমরা ধরলাম এখানে ঝুঁকি হচ্ছে 5%, এখানে ঝুঁকি হচ্ছে 10%, এখানে ঝুঁকি হচ্ছে 15%, এখানে প্রফিট বা মুনাফা হচ্ছে 10%, এখানে হচ্ছে 20%, এখানে হচ্ছে 30%, এর উপরে গেলে 40%। এগুলো হচ্ছে আমার মুনাফার হার। আমরা বলছি ঝুঁকি বেশি মুনাফা বেশি। এখন দেখো যখন আমি 10% ঝুঁকি নিচ্ছি, এই যদি আমি উপরের দিকে যাই, এটা হচ্ছে আমার কি ঝুঁকির লাইন, এখানে আটকাইলাম, আর এই ইন্টারসেক্ট করলো কোথায়, এই পয়েন্টে। তার মানে দেখো 10% ঝুঁকি নিলে আমার প্রফিট হচ্ছে কত, 20%। একটু সহজে লিখি, যদি ইফ ইউ টেক রিস্ক অফ 10% ইউ উইল গেইন প্রফিট অফ 20%, রাইট? এরপরে যদি আমি 15% ঝুঁকি নেই তাহলে কি হয় দেখি, এখানে আসলাম আর এই যে এখানে ইন্টারসেক্ট করতেছে। তাহলে তুমি যদি 15% ঝুঁকি নাও তাহলে কি কোনোভাবে প্রফিট কমবে না, প্রফিট কমবে না, প্রফিট হবে 30%। তুমি এর থেকে বেশি 20% ঝুঁকি নাও, যদি তুমি 20% ঝুঁকি নাও দেখা যাবে তুমি প্রফিট করতেছো
40%। তার মানে ঝুঁকি বাড়তেছে, সেই সাথে তোমার প্রফিটও কি হচ্ছে, বাড়তেছে। এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের প্রথম সূত্রে বলা থাকে, দ্য মোর রিস্ক দ্য মোর গেইন। যত তুমি ঝুঁকি বাড়াবা তত তোমার প্রফিট বাড়বে। আশা করি আমরা একটু বুঝতে পারছি। এরপরে আমরা এই যে এখানে একটা উদাহরণ দেখি। এবিসি লিমিটেড সরকারি বন্ডে বিনিয়োগ করেছে এবং প্রাপ্ত মুনাফা 10%। সরকারি বন্ডে বিনিয়োগ করলে কি কোনো ঝুঁকি থাকে? না, এটাকে আমরা বলবো কি, ঝুঁকি মুক্ত। একটু লিখে দেই, এইটা হচ্ছে আমার ঝুঁকি মুক্ত, এটা হচ্ছে আমার ঝুঁকি মুক্ত আয়ের হার। এছাড়া তিনি ঝুঁকিপূর্ণ সম্পদে আরো একটা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করছেন, সেখান থেকে পাচ্ছেন হচ্ছে 25%। সে কি করছে, একটা সরকারি বন্ডে বিনিয়োগ করছে, সেখানে আমার প্রফিট রেট কত, 10%। আর একটা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করছে, সেখানে প্রফিট রেট হচ্ছে 25%। সরকারি বন্ড থেকে 10% পাইছে, এটাকে আমরা কি বলবো, ঝুঁকি মুক্ত বিনিয়োগ, ঠিক আছে। আর শেয়ার বিনিয়োগ করে 25% পাইছো, এটাকে আমরা বলবো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। কেন? কারণ বিনিয়োগ হতে প্রাপ্ত আয় সুনিশ্চিত নয়। এত কঠিন কেন? আরেকটু এগুলা বুঝতে হবে, আরেকটু টাইম লাগবে। এই জিনিসটা হচ্ছে ফাইন্যান্সের একটা কোর কনসেপ্টের মধ্যে। এটা হচ্ছে তোমরা ছোটবেলায় সবসময় শুনছো, মোর রিস্ক মোর গেইন। তো তুমি যত বেশি ঝুঁকি নিবা তোমার কিন্তু, হ্যাঁ এই যে ফাইজা একদম মেইন কথাটা বলে দিছে, বিজনেসের যত ঝুঁকি তত বেশি প্রফিট। তুমি রিস্ক নিবা না, তুমি সেফ থাকতে চাবা, তোমার প্রফিট বেশি হবে না। যত তুমি রিস্ক নিবা, বিভিন্ন কঠিন কঠিন জায়গায় বিনিয়োগ করবা, তোমার প্রফিট কিন্তু তত বাড়ার সুযোগ হবে। সো এখানে যখন তুমি সরকারি বন্ডে বিনিয়োগ করতেছো, এখানে কিন্তু এটাকে বলা হয় ঝুঁকি মুক্ত আয়। কেন? কারণ এইখানে সুদের হার নির্দিষ্ট থাকে। সরকার তোমাকে একদম বলেই দিবে 10% প্রফিট দিব। তোমার যদি 1000 টাকা বন্ডের দাম হয়, 10% প্রফিটে তুমি 100 টাকা পাবাই পাবা, শিওর সাকসেস। বুঝছো? মাঝে মধ্যে কিছু কোচিং বলে না শিওর সাকসেস, আমরা কিন্তু শিওর সাকসেস আগে বলবো না, আমি পড়াবো তুমি পড়বা, দেন যে শিওর সাকসেস, ঠিক আছে। সো এইটা হচ্ছে বন্ড, সরকারি বন্ডের ক্ষেত্রে এখানে কোনো রকমের ঝুঁকি নাই। কিন্তু একটা শেয়ার থেকে 25% তোমাকে যদি দেওয়া হয়, এটা যে কোনো সময় কমতে পারে, যে কোনো সময় বাড়তে পারে, মাঝে মধ্যে ইট ক্যান বি জিরো। তুমি 1 লাখ টাকা বিনিয়োগ করবা, কোনো টাকাই পাবা না, এরকমও হইতে পারে। অনেক বেশি ঝুঁকি না? তাহলে এইটাকে বলা হবে আমার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। এখন তাহলে বলো ঝুঁকি অধিহার কত? ঝুঁকি অধিহার হচ্ছে এক্সট্রা যে ঝুঁকিটা নেয়। দেখো তোমার ঝুঁকি যুক্ত হচ্ছে 25%, শেয়ার থেকে পাইছো, এইখান থেকে ঝুঁকি মুক্ত হচ্ছে 10%, তাহলে তোমার 15% হচ্ছে ঝুঁকি অধিহার, ঠিক আছে। ঝুঁকি অধিহার হচ্ছে যেটা তুমি এক্সট্রা রিস্ক নিচ্ছ, এক্সট্রা রিস্ক এখানে কত নিচ্ছ, 15%, এটাকে বলা হচ্ছে ঝুঁকি অধিহার। ওকে, হোপফুলি ক্লিয়ার। এরপরে আমরা চলে যাব তারল্য বনাম মুনাফা নীতিতে। এই অঙ্কটা আমি এখানে আসলে এটা পড়াবো না, আমি এইটা দিয়ে বোঝাবো। আগে একটা নর্মাল জিনিস দেখো, একটা, ওকে দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, আমরা হচ্ছে একটা স্লাইড অ্যাড করি, এখানে আমরা একটু জিনিসটা বোঝাই। দেখো আমরা কি বলতেছি, তারল্য বনাম মুনাফা নীতি, ঠিক আছে। তারল্য বনাম মুনাফা নীতি আমরা একটু লিখে নিই, এই জিনিসটা আমরা একটু ভালো মতো বুঝবো। ওকে, সো তারল্য বনাম মুনাফা, তারল্য বনাম মুনাফা। তারল্য বলতে আমরা কি বুঝি? তারল্য বলতে আমরা ক্যাশকে বুঝি, ঠিক আছে। আরো সহজ করে বললে, তোমার কোনো কিছু বিক্রি করে তুমি যত দ্রুত টাকায় কনভার্ট করতে পারবা সেটাকে বলা হয় তারল্য, ঠিক আছে। সো তারল্য হচ্ছে তোমার হাতের ক্যাশ, যেটাকে আমরা হচ্ছে ধরো একদম ডলার দিয়ে বুঝাইতে পারি। আর প্রফিট তো আমরা জানি। এখন কথা হচ্ছে তারল্য বনাম বলা হচ্ছে, তার মানে কি তারল্য ভার্সেস মুনাফা, দুইটার মধ্যে কি ধরনের সম্পর্ক? দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীত। সো তোমরা এটা লিখে নিতে পারো, এখানে সম্পর্ক কিরকম, সম্পর্ক হচ্ছে বিপরীত। তারল্য হচ্ছে তোমার হাতে যে ক্যাশ আছে, আর প্রফিট হচ্ছে তুমি একটা কোথাও ইনভেস্ট করে যেই টাকাটা পাবা সেটাকে বলা হচ্ছে প্রফিট। এবার একটা বিজনেসের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, তোমার কাছে 10,000 টাকা আছে,
টাকা কি তুমি হাতে নিয়ে বসে থাকবা? অ্যান্সার ইজ নো। টাকা হচ্ছে আমি কি করব? বিনিয়োগ করব। বিনিয়োগ করলে আমার কি হবে? প্রফিট পাবো। যারা আগামী জাস্ট 3 মিনিট মনোযোগ রাখবা তারা এই জিনিসটা বুঝে যাবা। সো মনোযোগ যাতে এদিক সেদিক না হয়। তোমার 10,000 টাকা তোমার হাতে আছে, তুমি টাকা কি করবা? কিছু টাকা হাতে রাখবো ব্যবসা চালানোর জন্য, বাকি টাকাটা ইনভেস্ট করে দিব। এখন তুমি ধরো টাকা হাতে রাখলা হচ্ছে 3,000 টাকা, এটা হচ্ছে আমার হাতে রাখবো, ঠিক আছে? তারল্য আমি রাখলাম হচ্ছে 3,000 টাকা, আর ইনভেস্ট করলাম হচ্ছে আমি 7,000 টাকা। হইলো না আমার টোটাল 10,000? আমার হাতে 10,000 টাকা ছিল, আমি 3,000 হাতে রাখছি, 7,000 ইনভেস্ট করে দিছি। ইনভেস্টমেন্টের সময় আমাকে বলছে 10% হারে সুদ দিবে, তাহলে আমি সুদ কত পাবো এখানে? 700 টাকা। ডাবল লাইনে ক্লোজ, অ্যাকাউন্টিং এর মতো ডাবল লাইনে ক্লোজ। ওকে, এইটুকু আমরা আশা করি বুঝতে পারছি যে আমার কাছে 10,000 টাকা আছে, আমি ব্যবসাটা চালানোর জন্য হাতে টাকা রাখবো। গ্যাস, বিদ্যুৎ, পানির বিল, কর্মচারীর বেতন, আরো অনেক রকমের খরচ হইতে পারে। আর বাকি 7,000 টাকা হচ্ছে কি করব? ইনভেস্ট করব। ইনভেস্ট করার মাধ্যমে আমি পাইলাম হচ্ছে 700 টাকা প্রফিট। এই আমার হাতে তারল্য 3,000 টাকা, আর প্রফিট হয়েছে 700 টাকা। এইবার সিচুয়েশনটা চেঞ্জ করে দিই। এগেইন তোমার হাতে 10,000 টাকাই আছে, তুমি এবার হাতে কি করলা? 7,000 টাকা রাখলা। একদম জিনিসটা, সিনারিওটা উল্টাই দিই। তুমি হাতে 7,000 টাকা রাখলে, তোমার কাছে থাকলো কত? 3,000 টাকা। 3,000 টাকা আমি ইনভেস্ট করছি, 10% প্রফিট পাইছি, আমি পাবো হচ্ছে 300 টাকা। ডাবল লাইনে ক্লোজ। এইবার দেখো, তারল্য হাতে কম রাখলে প্রফিট বেশি হয়, তারল্য হাতে বেশি রাখলে প্রফিট কম হয়। দিস ইজ দ্য মেইন থিম। টাকা যদি তুমি ব্যবসা চালানোর জন্য হাতে বেশি রাখো, তোমার প্রফিট কেমন হবে? বেশি, সরি, কম রাখো, তাহলে তোমার প্রফিট হবে হচ্ছে বেশি। 3,000 টাকা হাতে রেখে 7,000 বিনিয়োগ করে দিলে তোমার 700 টাকা প্রফিট হবে। আর তুমি যদি ব্যবসার কথা চিন্তা করে অনেক বেশি টাকা হাতে রাখো আর ইনভেস্টমেন্ট কম করো, তোমার প্রফিট হচ্ছে কম। এই জন্যই বলা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতির মধ্যে বিপরীত সম্পর্ক। তারল্য বেশি রাখলে প্রফিট কম হবে, তারল্য কম রাখলে প্রফিট বেশি হবে। ডান, এটাই বোঝানো ছিল। চলে যাই হচ্ছে এই উদাহরণটায়। এই যে সেম জিনিসটাই জাস্ট হচ্ছে 1 লাখ হয়ে গেছে। এটা একটু দেখো, মেইন কথা হচ্ছে হাতে বেশি তারল্য রাখলে বিনিয়োগ কম হবে, বিধায় প্রফিট কম হবে। হাতে কম তারল্য রেখে বেশি 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 বিনিয়োগ করে দিলে বিনিয়োগ বেশি হবে, মুনাফা বেশি হবে। যেরকম দেখো, তোমার হাতে 1 লাখ টাকা আছে, 30,000 টাকা হাতে রেখে 70,000 বিনিয়োগ করলাম, দ্য প্রফিট ইজ 7,000। যদি 20,000 টাকা হাতে রেখে 80,000 টাকা বিনিয়োগ করো, আরো বেশি বিনিয়োগ করলা, বেশি প্রফিট হয়েছে। এখানে দেখো, এখানে কিন্তু কমছে, 30,000 ছিল 20,000 হয়েছে, আর এখানে হচ্ছে বাড়ছে। এরপরে আবার দেখো, হাতে তুমি 40,000 রেখে 60,000 টাকা বিনিয়োগ করতেছো, তোমার প্রফিট হবে 6,000 টাকা। তার মানে আবার তুমি কি করলা? এই দুইটা কলামের মধ্যে যদি চিন্তা করি, আমি হচ্ছে বাড়াইছি, এই যে 40,000, এখানে 20,000 টাকা বাড়াইছি, আমার প্রফিটও কিন্তু 2,000 টাকা বাড়ছে। এইটাকে বলা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি। আশা করি সবাই ক্লিয়ার, এরপর আর কোনো ঝামেলা থাকার কথা না, ঠিক আছে? সো এখানে দেখো একটা ফ্লো দেওয়া আছে, তারল্য বনাম মুনাফা নীতি। একটা হচ্ছে মুনাফা আপওয়ার্ড, আর তারল্য হচ্ছে ব্যাকের দিকে যাচ্ছে। সো এখানে যখন থাকবো এই বরাবর, দেখো আমি যদি তার হাতে তরল টাকা এইটুক রাখি, আমার প্রফিট কত হয় দেখো। আমরা এখানে মিলাবো যে জিনিসটা, এই বরাবর প্রফিট কিন্তু অনেক হাই, কারণ আমি হাতে টাকা কম রাখছি, টাকা হাতে কম, প্রফিট অনেক হাই। দেখো এবার টাকা বেশি রাখছি, প্রফিট কত? মাত্র এইখানে, ঠিক আছে, মাত্র এইখানে। সো তার মানে বোঝাচ্ছে মুনাফা আর তারল্যের মধ্যে বিপরীত সম্পর্ক। হাতে টাকা বেশি রাখলে প্রফিট কম হবে, আর হাতে টাকা যদি কম রাখো প্রফিট বেশি হবে। ডান। 3 মিনিটের বেশি নিছি মনে হয়, বাট তোমরা আশা করি বুঝতে পারছো। লাস্ট জিনিস, সেটা হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি, ঠিক আছে? পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি, এটাকে এখানে কি বলা হয়? পোর্টফোলিও হচ্ছে তুমি একটা প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করবা। যেরকম ধরো তোমার কাছে 10,000 টাকা আছে, তুমি 10,000 টাকায় যদি এ প্রকল্পে বিনিয়োগ করে ফেলো, তাহলে এ প্রকল্প যদি কোনো কারণে লসে চলে যায়, তোমার পুরো টাকাটাই কি নষ্ট, লস হয়ে যাবে। কিন্তু তুমি ধরো এ আর বি দুইটা প্রকল্প আছে, তুমি একটাতে বিনিয়োগ করলা হচ্ছে 6,000, আরেকটাতে বিনিয়োগ করলা হচ্ছে 4,000। কোনো একটা প্রকল্প যদি লসে চলেও যায়, আরেকটা থেকে অ্যাটলিস্ট তুমি কিছু একটা
ব্যাক পাবা। এই জন্যই বলা হয় ডু নট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। সবগুলো ডিম যখন একসাথে রাখো ডিম ফাটার সম্ভাবনা থাকে, ঠিক আছে। পোর্টফোলিও বৈচিত্র্য নীতি বলতে বোঝায় বিনিয়োগকৃত অর্থ একটা সম্পদে বা প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা। আর এটা কেন করা হয়? যাতে আমার ঝুঁকি কমানো যায়। দেখো ওই যে ওইখানে এ প্রকল্পটা যদি ক্ষতিগ্রস্ত হয়ও অ্যাটলিস্ট আমার বি প্রকল্প থেকে কিছু একটা ফিডব্যাক আসবে, আমার খুব বেশি লস হবে না, আমার একটা ঝুঁকি কমলো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের মূল কারণ কি, ঠিক আছে। এখানে একটা ডিমের ছবিও দেওয়া আছে, একজন আন্টি হচ্ছে ডিম একসাথে সব নিয়ে যাচ্ছে, বিশ্বাস করো বাসায় যাইতে যাইতে দেখবে কয়েকটা ডিম ফেটে গেছে। ওকে, এরপরে এটা আমরা সহজে বুঝতে পারি হচ্ছে এভাবে। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি হচ্ছে একক সিকিউরিটিতে বিক্রয়। ধরো তুমি শুধুমাত্র বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর শেয়ার ক্রয় করতেছো, তার মানে তুমি কি শুধুমাত্র একটা প্রকল্পে বিনিয়োগ করতেছো। আর তোমারই একজন ফ্রেন্ড একাধিক প্রকল্পে বিনিয়োগ করতেছে, সরকারি বন্ড কিনছে কিছু টাকা দিয়ে, বাটা শুয়ের শেয়ার কিনছে, স্কয়ার কোম্পানির শেয়ার কিনছে। বুদ্ধিমানকে তুমি না তোমার ফ্রেন্ড? অবশ্যই তোমার ফ্রেন্ড। যেমন তোমার ফ্রেন্ডদের মধ্যে যারা অলরেডি আমাদের কোর্সে আছে তারা কিন্তু বেশি বুদ্ধিমান, ঠিক সেরকম। সো একক সিকিউরিটিজে কিন্তু তোমার মাত্র একটা প্রকল্পে বিনিয়োগ করি, দ্যাট ইজ রিস্কি। বেক্সিমকো ডুবলে আমার টাকা সব গন। এইখানের ক্ষেত্রে যদি আমার বাটা শু লসে যায়ও আমি স্কয়ার এবং সরকারি বন্ড থেকে কিছু একটা টাকা ফেরত পাবো। এই হচ্ছে আমার পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। আজকে আমরা একটা জাস্ট প্র্যাকটিস সেশন করব, একটা একটা করে তোমরা আমাকে অ্যান্সার দিবা। প্রথমত দেখো এতক্ষণ আমরা যেটা পড়লাম তিনটা নীতি পড়ছি, তোমরা আমাকে বলবা এখানে কোনটা কোন নীতির সাথে সম্পৃক্ত। ওকে, আচ্ছা। সো প্রথমে দেখো কোন কোন নীতি পড়লাম, তারল্য বনাম মুনাফা নীতি, ঝুঁকি ও মুনাফার হার, পোর্টফোলিও। সো প্রথমে চলে আসি 10 মিনিটস লিমিটেড প্রতিষ্ঠানে 2 লাখ টাকার জন্য 2 লাখ টাকার মধ্যে জনতা ব্যাংকের সাধারণ শেয়ারে 1 লাখ টাকা, এসিআই কোম্পানির বন্ডে 50,000 টাকা, বাকি অর্থ জনতা ব্যাংকের অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করেছে। প্রথমটা কোন নীতি ফলো করছে? তোমরা যেটা বলবা ওইটাই অ্যান্সার লিখবো, তোমরা যেটা বলবা ওইটাই অ্যান্সার লিখবো। সাবিহা বলছে ক্লিয়ার, ভেরি গুড। তোমরা যেটা বলবা বলো অ্যান্সার কি হবে। 1 নাম্বারটা 10 মিনিট লিমিটেডের কাছে 2 লাখ টাকা ছিল, যেটার মধ্যে জনতা ব্যাংকে 1 লাখ টাকা রাখছে সাধারণ শেয়ারে, এসিআই কোম্পানিতে 50,000 টাকা রাখছে বন্ডে, আর বাকিটা অগ্রাধিকার শেয়ারে রাখছে। সো এখানে কোন নীতি ফলো করছে এরা? 1 নম্বরের অ্যান্সার কি হবে? কোন নীতি ফলো করছে? ওকে, কানিস বলছে পোর্টফোলিও, বাকিরা? আর পড়শি বলছে হচ্ছে পোর্টফোলিও, মিথিলা বলছে পোর্টফোলিও। ওকে, তাহলে লিখে দেই পোর্টফোলিও। পোর্টফোলিও। ওকে, সেকেন্ডটা মিরাকেল ইন্ডাস্ট্রি বিনিয়োগের জন্য 3টা খাত থাকা সত্ত্বেও অধিক লাভজনক হওয়ায় সকল অর্থ একটি মাত্র প্রকল্পে বিনিয়োগ করেন। এটাতে কোন নীতি, কোন নীতির সাথে সম্পৃক্ত? মিরাকেল ইন্ডাস্ট্রির কাছে 3টা প্রকল্প থাকলেও সে সবচেয়ে লাভজনক একটা প্রকল্পে বিনিয়োগ করে, তাহলে সে কোন নীতি ফলো করছে? এক হচ্ছে পোর্টফোলিও, 2 কি হবে? আমার কাছে অনেকগুলো প্রকল্প আছে বাট আমি সবচেয়ে প্রফিটেবল একটা প্রকল্পে আমার টাকাটা ইনভেস্ট করছি, এটা কোনটা হবে? প্রথম 2 হচ্ছে পোর্টফোলিও নীতি করে নাই, না 2 তে পোর্টফোলিও নীতি করে নাই। ফাইজা প্র্যাকটিস করানো হয়েছে কিন্তু, আশা করি ক্লাসে পারা উচিত কিন্তু। 2 হচ্ছে ঝুঁকি ও মুনাফা। আচ্ছা ওকে, আমি লিখি এটা, আমি পরে অ্যান্সার বলবো সবগুলা। ঝুঁকি ও মুনাফা। এর পরেরটা বলে ফেলো তো। বার্জার পেইন্ট লিমিটেড প্রতিষ্ঠানের নগদ উদ্বৃত্তের পুরোটাই দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগ না করে কাঁচামাল বিনিয়োগ, কর্মচারীদের বেতন পরিশোধ বাবদ প্রয়োজনীয় অর্থ নগদ সংরক্ষণ করেন। বার্জারের কাছে যেই পরিমাণ টাকা ছিল পুরোটা সে কোথাও ইনভেস্ট করে নাই, কিছু টাকা রেখে দিছে কাঁচামাল ক্রয় এবং কর্মচারীদের বেতন দেওয়ার জন্য। আচ্ছা, সো এটা কি হবে? নিলয়ে ওরা সবাই বলতেছে ঝুঁকি ও মুনাফা নীতি। ওকে, আমি লিখে ফেলছি, এটার অ্যান্সার আমি একটু পরে বলবো। আর বার্জার পেইন্টের 3 নাম্বারটা কি হবে? এখানে তুমি পুরো টাকাটা ইনভেস্ট করো নাই, তুমি কিছু হচ্ছে কাঁচামাল ক্রয়, তারপরে হচ্ছে বেতন মজুরি দেওয়ার জন্য রেখে দিচ্ছ, তাহলে তুমি কোন নীতি ফলো করছো বা কোন নীতির সাথে সম্পৃক্ত বলা যায় এটাকে?
হ্যাঁ বুঝাই দিব ফাইজা, সবগুলাই বুঝাই দিব, সমস্যা নাই। তারল্য ও মুনাফা নীতি, মিথিলা বলছে হচ্ছে তারল্য ও মুনাফা। ওকে আচ্ছা, সো অ্যান্সার দেখে ফেলি। একদম কারেক্ট, দেখো যেটা যেটা বলছিলা তোমরা, কি কি বলছিলা? পোর্টফোলিও, ঝুঁকি, মুনাফার তারল্য। অ্যান্সার দেখি, পোর্টফোলিও, ঝুঁকি, মুনাফা, পোর্টফোলিও, ঝুঁকি, মুনাফা, তারল্য। তোমাদের 2 নাম্বারটাতে একটু কনফিউশন আছে, এটা একটু আমি যদি ব্রেকডাউন করি, দেখো মিরাকেল ইন্ডাস্ট্রি বিনিয়োগের জন্য 3টা খাত থাকা সত্ত্বেও অধিক লাভজনক খাতে বিনিয়োগ করছে। এখন দেখো তোমার কাছে এ বি সি 2টা প্রকল্প আছে, বাট তুমি শুধুমাত্র বি প্রকল্পে ইনভেস্ট করতেছো, তাহলে কি তুমি ঝুঁকি বেশি নিচ্ছ না? এই যে 3টা খাত থাকা সত্ত্বেও অধিক লাভজনক হওয়ায় সকল অর্থে একটা মাত্র প্রকল্পে বিনিয়োগ করে। একটা মাত্র প্রকল্পে বিনিয়োগ করার মাধ্যমে কি তুমি ঝুঁকি বেশি নিচ্ছ, আর ঝুঁকি বেশি নিচ্ছ দেখে তোমার প্রফিট বেশি হবে। সো এখানে হচ্ছে 3টা খাত থাকা সত্ত্বেও যখন তুমি মাত্র একটাতে ইনভেস্ট করতেছো, ইউ আর টেকিং মোর রিস্ক দেন আদার্স। সো এখানে তোমার প্রফিটটাও বেশি হবে, এই জন্য এটা হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার। লাস্টেরটা তো আমরা বুঝতেই পারছি, তারল্য বনাম মুনাফা নীতি। ওকে, একটা দুটো এমসিকিউ দেখি। ঝুঁকি ও মুনাফার সম্পর্ক কিরূপ? ধনাত্মক, বা যেটাকে আমরা বলতেছি পজিটিভ। এরপরে এটা তোমরা বলো, একটা কোম্পানির শেয়ার ক্রয় না করে একাধিক কোম্পানির শেয়ার ক্রয় করলে অর্থায়নের কোন নীতি অনুসরণ করা হবে? 14 নম্বর এমসিকিউ। মুনাফা ও তারল্য নীতি, মুনাফা ও ঝুঁকি নীতি, পোর্টফোলিও নীতি, লভ্যাংশ নীতি। 14 নম্বরের অ্যান্সার বলবা, কোন কোম্পানির শেয়ার ক্রয় করে, একটা কোম্পানির শেয়ার ক্রয় না করে অনেকগুলো কোম্পানির শেয়ার ক্রয় করছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 14 নাম্বার। কত হবে অ্যান্সার 14 এর? ওকে, ফাইজা বলছে হচ্ছে বুঝতে পারছি, ভেরি গুড। তাহলে বেসিক্যালি হচ্ছে যখন তুমি একটা প্রকল্পে ইনভেস্ট করতেছো, ইউ আর টেকিং মোর রিস্ক, সো এখান থেকে তুমি গেইনটাও বেশি পাবা, লাভজনক হবে। 14 সবাই সি অ্যান্সার বলছে, রাইট, পোর্টফোলিও নিতে হবে। পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য কি? অ্যান্সার ইজ ঝুঁকি হ্রাস করা। আমরা বলছি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ঝুঁকি কমানো। তারল্য ও দেউলিয়াত্বের ঝুঁকির মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে ঋণাত্মক। তারল্য এবং দেউলিয়াত্বের ঝুঁকির মধ্যে সম্পর্ক ঋণাত্মক। ওকে, সো আমাদের আজকের ক্লাস প্রায় শেষের দিকে। সো আমরা হচ্ছে বেসিক্যালি অর্থায়নের সূচনা টপিকটা পড়ছি, যেখানে আমরা 2টা মেজর জিনিস আমার টার্গেট ছিল আজকে, তোমাকে অর্থায়নের ধরনটা বোঝানো, আরেকটা হচ্ছে তোমাকে অর্থায়নের নীতিগুলা বোঝানো। সো আশা করি যারা ক্লাসটা করছো বুঝতে পারছো, এখন জাস্ট একটু বইটা একবার গো থ্রু করো, আরো ভালো মতো বুঝে যাবা। আর আজকের ক্লাসটা আমাকে একটু আপাতত একটু ফিডব্যাক জানাও যে আপু ক্লাসটা কিরকম লাগছে, কজ আমি সবসময় খুব পছন্দ করি যে মানে ক্লাসের শেষে তোমাদের সবার কাছ থেকে জাস্ট একবার শোনা যে কেমন লাগতেছে ক্লাসটা। ঠিক আছে, সো তোমাদের হচ্ছে যদি তোমরা ডিসকাউন্টে ক্লাসটা কোর্সটা করতে চাও, তাহলে কিন্তু এই প্রোমো কোডটা ইউজ করতে পারবা। ইট উইল কস্ট অনলি 2000 টাকা। এখানে আমরা 8 to 10 মান্থে তোমাদেরকে পুরা এইচএসসি ফাইন্যান্স কমপ্লিট করায় দিব, যেটার মধ্যে প্রায় হচ্ছে 21টা তোমাদের চ্যাপ্টার আছে। ঠিক আছে, আর যদি অ্যাকাউন্টিং ফাইন্যান্স 2টা একসাথে নিতে চাও, সেটারও অপশন আছে। এটার জন্য জাবেদা 27 ইউজ করতে হবে। তোমাদের জন্য একদম অ্যাকাউন্টিং এর একটা নাম নিয়ে আমরা প্রোমো কোড তৈরি করছি, যেহেতু তোমরা 27 ব্যাচ, এই জাবেদা 27। সো ক্লাস শেষ করার আগে, আচ্ছা পড়শি বলছে, একজন বলছে গুড, ওর নামটা চলে গেছে, খুবই ভালো হয়েছে আপু, অসম্ভব ভালো হয়েছে, অনেক ভালো লাগছে আপু, ক্লাসটা অনেক ভালো লাগছে। আচ্ছা ফাইজা তো আমার ক্লাস সামনে করবাই, ঠিক আছে, এক ফাইজা আপু আরেক ফাইজার ক্লাস নিবে। ওকে, কামিজ বলছে পানির মতো বুঝছি। তাহলে তোমাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা একটু বইয়ের কয়টা সিকিউ দেখো, দেখলে যেটা হবে যে তোমরা কিন্তু, আচ্ছা আমি হচ্ছে তোমাদের একটা হচ্ছে ভিডিও করি নাকি, ওকে একটা ছবি তুলে রাখি, তাহলে হচ্ছে ওকে মনে থাকবে, এটা মেমোরি। ঠিক আছে, একটা ছবি তুলে ফেলছি। আচ্ছা শেফা বলছে সব বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা সো তোমাদের যেহেতু ক্লাসটা ভালো লাগছে, সো এরপরে আশা করি তোমাদের অনেককে আমি আমাদের ক্লাসে দেখতে পারবো আগামীতে। আমাদের কিন্তু 3 নম্বর চ্যাপ্টার রানিং, সো খুব দ্রুত আমরা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার শেষ করে সেকেন্ড পেপারে মুভ করব। তোমাদের সব কিন্তু কি যেন বলে, তোমাদের সবগুলো রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে। সো আমাকে জাস্ট নক দিবা, একবার নক দিয়ে বলবা যে আপু আমি নতুন ভর্তি হয়েছি, কি করব, আমি সব বলে দিব। আচ্ছা সাবিহা বলছে অনেক ভালো লাগছে, রিয়াদ বলছে অনেক ভালো লাগছে। ওকে,
সো আশা করি আমাদের আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো, এবং আজকের ক্লাসটা বেসিক্যালি ছিল যে তোমরা যেন আগামীতে আমাদের সাথে আসলে জার্নিটা কন্টিনিউ করবা কিনা এই জিনিসটা ডিসিশন নিতে পারো। আর প্রোমো কোড গুলো যারা যারা ইউজ করতেছো তারা কিন্তু প্রোমো কোড ইউজ করে অ্যাডমিট হওয়ার পর আমাকে একটা নক দিবা, তোমাদেরকে একটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সেই গ্রুপে আমরা এরপরে রেগুলার কমিউনিকেশন গ্রুপে করবো। ঠিক আছে আপু, আপনার কাজ আমার এমনিতে ভালো লাগে। ওকে, সো আশা করি তোমাদের সবার সাথে আমাদের পেইড কোর্সে দেখা হবে। আজকের জন্য এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামীতে কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।